বিসাইড এডটেক একটা ভেঞ্চার দাঁড় করাবো, এসিএস হচ্ছে তার প্রথম ক্লায়েন্ট হবে। সে যে বিজনেসটা দিবে, এসিএস উইল বি দ্য ফার্স্ট কাস্টমার। তুমি জাস্ট চান্স পাইছো, ইউ আর সাকসেসফুল। চান্স পাও নাই, নট সাকসেসফুল। আমি বলবো এটা খুবই মাইনর একটা গেইন, খুবই ছোট্ট একটা গেইন। রাদার তুমি যদি এর মধ্যে কিছু নেটওয়ার্কিং করে ফেলতে পারো তোমার নিজেদের মধ্যে, আমাদের সাথে, এই নেটওয়ার্কিংটাকে তুমি যদি ক্যাপিটালাইজ করতে পারো প্রপারলি, তুমি ইন ফিউচারে আরও অনেক বেটার পটেনশিয়াল অ্যাকচুয়ালি আনলক করতে পারবা। সো এইটা হলো কথা, যে চান্স না পাইলেও এখানে হারায় যায় নাই, এভরিথিং ইজ দেয়ার, জাস্ট তোমার কানেক্ট করতে পারতে হবে। বাসায় আব্বুকে বললাম যে আমার ঢাকার মধ্যে কোনো একটা মেডিকেল হয়ে যাবে, মানে পরীক্ষা ভালোই ছিল, মানে কিন্তু আমি জানতাম না ওই সময় 2015 ব্যাচে আমরা, অনেক প্রশ্ন ফাঁস ছিল। আমার 74টার মতন অ্যান্সার করছিলাম, যে অনেক কাটাকাটি করলেও, যতভাবেই কাটাকাটি করি না কেন, আমার 72 নিচে মার্কস নামে না। কারণ ওই টাইমে আমার একটা স্ট্যাটাস অনেক ট্রিগার করছিল আর কি, আমার আগের ব্যাচের এক ভাইয়ার 14 ব্যাচের। তো উনি চান্স পাওয়ার পরে বুয়েটের রেজাল্টের দিন লিখছিল যে আমি আজকে 4টা ঈদ একসাথে করি। আপনি হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করছেন ওয়েল ইউ আর এ স্টুডেন্ট। তো আপনি যখন স্টুডেন্ট ছিলেন কি কি রেজিস্ট্যান্স ফেস করছিলেন, অ্যান্ড আপনি এখন যারা নতুন এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করতে চায় তাদেরকে কি কি সাজেশন দিবেন যেন তারা ওই রেজিস্ট্যান্সগুলো ফেস না করে? ফার্স্ট অফ অল আমার কাছে, আমি কয়েকটা জায়গায় বাংলাদেশের মানুষদেরকে উপরে রাখবো, কারণ সব জায়গায় তো এটা দেখতে পারবো যে জাপানের আইকিউ বেশি, বাংলাদেশের আইকিউ কম, এভরিওয়্যার বেশিরভাগ জায়গায় ওরা আগানো, রাইট? খুবই সূক্ষ্ম কাজ করে, সবকিছুই আগানো। পজিটিভ সাইডগুলো পরে বলছে, আগে বাংলাদেশিদের পজিটিভ সাইডটা বলি। ওরা সিস্টেমের বাইরে থিঙ্ক করতে পারে কম, প্রত্যেকটা জায়গায় তার কিন্তু অবজারভেশন মোডটা ওপেন রাখতে হবে। ভাই আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্রাজিল। BMW or Mercedes? মার্সিডিজ। ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল? মেডিকেল। বেস্ট থিং অ্যাবাউট বুয়েট? ওয়ান ওয়ার্ডে ভাই, নেটওয়ার্ক। ভাই আপনার একটা রিসেন্ট পোস্ট দেখছি, আপনারা হচ্ছে এআই নিয়ে একটা সার্ভে করতেছেন, যে স্টুডেন্টরা এআই ইউজ করে কিভাবে পড়াশোনা করে। তো আপনার কাছে কি মনে হয় যে ফিউচারে কি এআই টিচার রিপ্লেস করে ফেলবে, বা যদি করেও ফেলে, আর ইউ গাইজ ওয়ার্কিং অন ইট? ভাই আমাদের একটা আইডল আছে, ইউ আর ওয়ান অফ দেম। আপনাকে যদি কোশ্চেনটা করি, হু ইজ ইউর আইডল? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার পডকাস্ট অ্যারেঞ্জড বাই এডেড গ্রুপ। এন্ড আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি আছেন, তার কাছে হয়তো আমরা প্রায় ভাই লাস্ট 2 মাস ধরে যাচ্ছি। ফাইনালি আমাদের সাথে আছেন অপর ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ইটস আ হিউজ থিং ভাই, মানে অনেক দিন ধরে আপনার কাছ থেকে স্কেজুয়াল নিয়ে এত ব্যস্ত মানুষ, বাট দেন এগেইন টাইম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে ভাই একটু ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করতে চাই, এটা অনেকেরই একটা প্রশ্ন। তো ভাই আমরা তো এটা সবাই স্বীকার করি যে শুধুমাত্র অনলাইনে পড়াশোনা করেই দেশের টপ টিয়ার ইউনিভার্সিটিগুলো ক্র্যাক করা পসিবল। এটা কনটেক্সটে রেখে আমি যদি চিন্তা করি, স্টিল বাংলাদেশে ভাই যদি এইচএসসি দেয় চিন্তা করি, অ্যাটলিস্ট 5 to 7 লাখ তো হবে। ওই অনুযায়ী কিন্তু ভাই আমরা এদেরকে সবাইকে অনলাইনে দেখি না। হোয়াটস দ্য ইস্যু, প্রবলেমটা কি, বা এটার অন্য কোনো স্পেকট্রাম থাকলে সেটা কি ভাই? এখানে আমি অ্যান্সারটা দিব মৃধা এরকম ভাবে, যে এটা আমার পার্সপেক্টিভটাই ভিন্ন এই কোশ্চেনটার ক্ষেত্রে। এডটেক আসলে মাস প্রোডাক্ট না, মানে এরকম প্রোডাক্ট না যে খাদ্যের মতন সবারই লাগবে, মানে মৌলিক চাহিদার মতন জিনিস না। এডটেক এডুকেশনকে সাপোর্ট করে এরকম একটা টুল, এবং এডুকেশনেরও কোন পার্টটাকে সাপোর্ট করে যদি তুমি খেয়াল করো যে যাদের খুবই অ্যাম্বিশাস একটা টার্গেট আছে, হয়তো ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, তাদের জন্য এডটেক একটা সাপোর্টিভ টুল। সো এই অ্যাঙ্গেল থেকে ভাবলে তুমি দেখো, প্রথমত ওই নিশ যে টার্গেটটা, এটার জনসংখ্যাটাই কিন্তু পুরা সাইজের চেয়ে অনেক কম। আবার ওদের মধ্যেও হয়তো প্রিভিলাইজ আছে ইয়াটার এডটেকটা ইউজ করার, বা সামর্থ্য বা অ্যাক্সেস বা সবকিছু সাপোর্টিভ আছে, ওই সংখ্যাটা আরো কমবে, প্রতি একটা লেয়ার যাবে, অনেকগুলো কমবে। সো আমার কাছে যেটা মনে হয়, অ্যাটলিস্ট আমরা যে সলিউশনস গুলো সার্ভ করতেছি এডটেকে, বর্তমানে যে এডটেকটাতে বেশিরভাগই দেখেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন সেন্ট্রিক বা এক্সাম সেন্ট্রিক এডটেক। সো ওই এক্সাম সেন্ট্রিক এডটেকে আমার কাছে মনে হয় সাইজটা ওকে। কেন? কারণ এর চেয়ে বেশি যদি আমরা আরো বেশি মানুষ আনি, স্বাভাবিক সিট তো বুয়েটে বাড়তেছে না, ইউনিভার্সিটি গুলো বাড়তেছে না, আমরা অ্যাকচুয়ালি আরো বেশি ফেইলার প্রডিউস করব, আরো বেশি শিক্ষিত বেকার প্রডিউস করব। সো আমার কাছে যেটা মনে হয় যে এই সাইজটা ওকে। হ্যাঁ, এখন তোমার সাথে কথা হচ্ছিল যে কনভিনিয়েন্সের পার্সপেক্টিভে, তো কনভিনিয়েন্সের পার্সপেক্টিভেও যদি চিন্তা করো, ও হয়তো বইতে আরো বেশি কনভিনিয়েন্ট এরকম হইতে পারে, বা এই যে এই টুলগুলার এডটেকের ডেফিনিশনটা আমরা যদি ভাবি শুধু পেইড কোর্স, এটা একরকম। আবার যদি আমরা ভাবি যে এডটেক মানে সে একটা ইউটিউব ভিডিও, এটাও এডটেক, তাহলে কিন্তু মার্কেটটা আমি বলবো কম ছোট না, মানে কম বড় না, বেশ বড়ই।
সো এই হলো আমার অবজারভেশন, অ্যাটলিস্ট এখন আমরা যে এডটেকটাকে দেখতে পাইতেছি বাংলাদেশে সেটার প্রেক্ষিতে। আচ্ছা ভাইয়া, আপনার কাছ থেকে আমরা অনেক জায়গায় শুনতে দেখছি যে ইউ ওয়ান্ট টু মেক এডুকেশন মোর অ্যাক্সেসেবল, লাইক নট অনলি ফর দ্য স্টুডেন্ট, টিচারদের জন্য। সো আপনি যখন এসিএস শুরু করছিলেন, হোয়াট ওয়াজ দ্য ভিশন বিহাইন্ড ইট? আচ্ছা, এটা আমি মানে এটা আমার একদম ভেতর থেকে আসে এই কোশ্চেনের উত্তরটা। রিজন বিহাইন্ড হচ্ছে আমি নিজেও একজন ফিজিক্স টিচার ছিলাম ইনিশিয়ালি। তো আমার কাছে মনে হয়েছে মোর পাওয়ার টু টিচার্স, এটা কিভাবে এনশিওর করা যায়, কারণ আমি এর আগেও একটা এডটেকে ছিলাম 10 মিনিট স্কুল, এবং 10 মিনিট স্কুল এখনো বেশ ভালো করতেছে, বাট একটা কোম্পানির ডিএনএ থাকে এক এক রকম। সো আমার কাছে মনে হয়েছিল যে এরকম একটা কোম্পানি কি পসিবল কিনা, যেই কোম্পানিতে প্ল্যাটফর্মটার চেয়ে টিচারটাকে আরো বেশি আমরা এম্পাওয়ার করতে পারি। সবগুলো প্ল্যাটফর্মই করতেছে, 10 মিনিট স্কুলের মতন করতেছে, বাকি প্ল্যাটফর্মের মতন করতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাকে আরো কিভাবে এনহ্যান্স করা যায়। তো ওই এনহ্যান্সমেন্টের জায়গা থেকেই আসলে এসিএস এর ভিশনটা দেখা, কয়েকজন টিচার মিলে আমাদের মনে হয়েছে যে না, আমরা এড টেক এখানে ওয়ার্ড ওয়াইজ 50% এড আর টেক, বাট অ্যাকচুয়ালি স্টুডেন্টসদের ডিসিশন মেকিং কিন্তু এভাবে কাজ করে না। জিনিসটা কাজ করে হচ্ছে মোর পাওয়ার টু এড, টেক খুবই মিনিমাম, রাইট? সো আমাদের ঠিক ওই জাজমেন্টের উপরেই ভিত্তি করে মনে হয়েছে যে আমরা বাকি জিনিসগুলোকে অপটিমাইজ করব, অনেক কম্প্যাক্ট করব, সো দ্যাট আমি টিচারের পার্টটাকে অনেক বেশি বাড়াইতে পারতেছি, এটা ইন টার্মস অফ ইনকাম, ইন টার্মস অফ ভিজিবিলিটি অ্যান্ড এভরিথিং। সো এইটাই ছিল ইনিশিয়াল কনসেপ্ট, যে টিচারদেরকে এন্টারপ্রেনার বানানো, এবং টিচারদেরকে এন্টারপ্রেনার বানানোর জন্য আমরা তাদের যে সাপোর্টিভ টুলগুলো আছে সেইটাকে প্রোভাইড করার জন্যই এসিএস। আমরা এখনো এসিএস কে এভাবেই ডিফাইন করি। আমরা কখনো মানে আমাদের যতজন টিচার আছে সবার টিচার সাথে আমার একটা কথা কমন, সেটা হলো ভাই এসিএস এ আপনার ভিডিও দিতে হবে না, বরং এসিএস কে ইউজ করে আপনি আপনার চ্যানেলটাকে বড় করবেন, এসিএস টাকে ইউজ করে আপনি আপনার পেজটাকে বড় করবেন। দ্যাটস এসিএস। এইটা মানে ডিসরাপটিভ, মানে এটা অনেকে ভাবতে পারে যে আমরাই আমাদের ক্যানিবালাই মানে করতেছি, মানে এটা হইতে পারে, কিন্তু আমি যেটা দেখছি যে মানে তুমি যদি টিচারকে চেইন করে ধরে রাখো এবং ভাবো যে টিচার আছে, টিচার স্যাটিসফাইড না থাকে চেইনড ভাবে তোমার কাছে থাকলেও টিচার ভালো পারফর্ম করতে পারবে না। রাদার আনচেইন ইট, এবং টিচারকে এনিথিং, টিচার যে কোনো মোমেন্টে চলে যেতে চায়, ওকে, এরকম একটা ফ্রিডমে রাখো, দেন টিচার ভাববে বা বুঝতে পারবে যে না, মানে গ্রেটফুলনেসটা তখন আসে এবং 100% তখন 100% পটেনশিয়াল দেয় এবং ওনারশিপটা আসে। কারণ আমি যখন এর থেকে শুরুর দিকে ছিলাম তখন আসলে মেজরিটি ক্ষেত্রেই কন্টেন্ট টিমের সাথে কাজ যেত কি, কাজটা কেন তারা ওন করতেছে না। সো আমার কাছে মনে হচ্ছে এমন একটা উপকরণ দরকার এসিএস এ, যেটার মাধ্যমে আমার বলা লাগবে না কাজটা সে ওন করতেছে কিনা। যদি গালি খাই সে খাবে, প্ল্যাটফর্মটা আগে খাবে না, মানে সে আগে খাবে, মানে সে তাকে আমি আরো বেশি ভিজিবল করবো, সো দ্যাট তার ক্যারেক্টার থেকে শুরু করে তার পড়ানো, তার এভরিথিং এর উপর সে আরো বেশি কেয়ারফুল হতে শুরু করে। সে তখন ভাবে না যে জাস্ট একটা ক্লাস আমি দিচ্ছি, ক্লাসের বিনিময়ে টাকা পাচ্ছি, আমার ক্লাসটা যত তাড়াতাড়ি শেষ হবে আমি তত তাড়াতাড়ি টাকা পাবো। রাদার সে ভাবে না, আমি যদি এখন ভালো না করি আমার কিন্তু পরের ব্যাচের স্টুডেন্ট হবে না, না হলে কিন্তু আমার এইটা হবে না, আমার কিন্তু সম্মানের দিক দিয়ে যাবে, এভরিথিং শেষ এভরি অ্যাঙ্গেল থেকে ভাবতে পারে। পুরো একদম ওপেন সোর্সের মতো ভাই, এভরিবডি ইজ রেসপন্সিবল ফর देयर ওয়ার্ক। এন্ড এখন নাও যদি তুমি চিন্তা করো যে এসিএস এর আরেকটা পার্ট, সেটা হলো যে অনেক ক্ষেত্রেই অনেক টিচার বা এসিএস এর যারা আছে, স্বাভাবিক প্রত্যেকটা টিচারের একটা লাইফ টাইম আছে, রাইট? মানে আমাদের কিন্তু স্টুডেন্টসের সাথে এজ গ্যাপ বাড়তেছে, এজ গ্যাপ যত বাড়বে স্বাভাবিক আমি স্টুডেন্টসদের সাপেক্ষে রিলেভেন্ট হতে থাকবো। আমি যে গল্পগুলো পড়বো ওই গল্পগুলো কখনো শুনিনি, আমি যে কার্টুনের কথা বলবো ওই কার্টুনের সময় ছিলই। সো ও কিন্তু মানে চাইলেও রিলেট করাইতে পারবো না আমি অনেকগুলো কিছু আমার ঘটনার মাধ্যমে। তো আমাদের এটা নিয়েও প্রকল্প এরকম ছিল যে আমরা প্রত্যেকটা টিচারকে বিসাইড এডটেক একটা ভেঞ্চার দাঁড় করাবো। এসিএস হচ্ছে তার প্রথম ক্লায়েন্ট হবে, সে যে বিজনেসটা দিবে এসিএস উইল বি দ্য ফার্স্ট কাস্টমার, এবং ডে ওয়ানের কাস্টমারটা পাওয়া, এবং ডে ওয়ানের কাস্টমার নর্মালি এসে যেহেতু বাল্কেও অর্ডার করে এভরিথিং, ওই ডে ওয়ানের কাস্টমার যখন বাল্কে অর্ডার করে ব্রেক ইভেনে যখন একটা বিজনেস ডে ওয়ানে চলে যায়, এটা হিউজ কনফিডেন্স দেয়। এবং আমাদের মেজরিটি টিচারের এরকম আদার ভেঞ্চার্স আছে, এবং এটা আমরা প্রাউডলি প্রমোট করি এসিএস হয়েও, দেখছো। সো এবং এটার রিজনটা হলো একটা টিচার যেন কখনো লস্ট ফিল না করে। মানে নর্মালি কি হয়, আমার টিচিং এর ক্যারিয়ারটা শেষ হওয়ার পরে লস্ট ফিল করে। কোচিং সেন্টার ইন্ডাস্ট্রিতে আগে প্রচুর কমন ছিল যে যখন বুয়েটটা শেষ হইতো বা ইউনিভার্সিটি শেষ হইতো তখন সে লস্ট ফিল করে। কিন্তু টিচার যদি নিজের কিছু থাকে সার্ভাইভ করার জন্য বা নিজের কিছু আগায় নিয়ে যাওয়ার জন্য, এবং ডে ওয়ানে একটা বিজনেসকে পুশ করে উঠায় দেওয়া যায়, এটা টিচারের জন্য
বিরাট কনফিডেন্স দেয় এবং টিচারও আরো বেশি ওয়েলকামিং হয় নতুনদের আনার জন্য। তখন টিচার ফিল করে না যে আমি জায়গাটা ছাড়বো কেন, রেদার ফিল করে যে আমি ছাড়লে নতুন একজন যে আসবে, আমি নতুন একজনের জন্য সাপোর্টিভ রোলে বা কোচ হিসেবে কাজ করতে পারবো। কারণ ও দিন শেষে আমার পাবলিকেশন হয়তো ইউজ করবে, ও দিন শেষে হয়তো আমার অফলাইন ইকোসিস্টেম ইউজ করবে, বা বিসাইড এডটেক ও হয়তো গাড়ি কিনবে আমার থেকে কিনবে। সো এই টাইপের জিনিসগুলো যখন ঘটে তখন মানে টিচাররা আরো বেশি কোলাবোরেটিভ হয়। এটাই আমাদের ডিএনএ এসিএস এর। আচ্ছা, দ্যাটস কল্ড ওই যে কনস্ট্রাকটিভ কম্পিটিশন যেটাকে বলে ভাই, যে এভরিবডি ইজ লায়াবল ফর দেয়ার ওন থিং আর কি। আচ্ছা, একটা ভাই ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম আছে, মানে আমি অ্যাডমিশন একাডেমিক বোধ থেকে একাডেমিক প্রোগ্রাম বলতেছি। এসিএস এর একটা একাডেমিক প্রোগ্রামের ভাই মেইন মোটোটা কি, টু গেট হিম টু সাম ইউনিভার্সিটি অর বিয়ন্ড দ্যাট, বা অ্যাকচুয়ালি চিন্তাটা কি থাকে ভাই? একদম মানে লাইক খুবই বার্ডস আই ভিউতে থেকে যদি অ্যান্সারটা দিই, ফার্স্ট অফ অল একটা স্টুডেন্টকে আমরা পড়ানোর জন্য পড়াই না, একটা স্টুডেন্টও আমার কাছে পড়ার জন্য অ্যাকচুয়ালি আসে না। মানে পড়াটা একটা পার্ট, বাট অ্যাকচুয়ালি সে আসে ওর একটা ভালো ক্যারিয়ার হবে, একটা কালচারের মধ্যে আসতেছে আমাদের, মানে আমরা কিভাবে ভাবতেছি, আমাদের চিন্তাগুলোর সাথে থাকা, এবং পরবর্তীতে আমাদের যে কোনো কিছুতে ওকে আমার ইনভলভ করার যে মাইন্ডসেটটা, এইটা এসএস এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। অলওয়েজ দেখছো কিনা আমি জানি না, আমাদের গ্রুপগুলোতে কিন্তু আমরা বলি এসএস স্টুডেন্টসদের জন্য এটা, হোয়েনেভার আমরা কিছু করি এসএস স্টুডেন্ট এই প্রায়োরিটিতে থাকে। সো আমরা ফিল করি ও একটা স্টুডেন্ট না আমাদের, ও আমাদের একটা মেম্বার, এবং ওই মেম্বারশিপটা লাইফ টাইম আমরা কন্টিনিউ করতে চাই। কারণ এই যে আমার কাছে মনে হয় যে এর থেকে আমি তুমি আমরা যারা আছি, আমাদের সবচেয়ে বড় বেনিফিশিয়াল পার্ট হলো আমরা হিউজ একটা নেটওয়ার্কিং করতে পারতেছি। এই যে এই ছেলেমেয়েগুলোর একজন আর্মি অফিসার হবে, একজন বড় ইঞ্জিনিয়ার হবে, একজন ডাক্তার হবে, একজন মন্ত্রী হবে, এমপি হবে, আর 10 বছর পরের কথা, কিন্তু 10-15 বছর পর, রাইট? তুমি চিন্তা করো, তুমি এত বড় একটা কমিউনিটির সাথে এঙ্গেজড এবং এই পটেনশিয়াল ছেলে মেয়েগুলোর সাথে এঙ্গেজ, এবং তারা তোমাকে চেনে। তুমি তো কোনো রেস্টুরেন্টে যে দেখবা যে ওইটার মালিক তোমার এক স্টুডেন্ট, তোমার এক বিলই দিতে দিবে না, রাইট? এই জিনিসটা আমার কাছে মনে হয় হিউজ একটা পটেনশিয়াল। সো আমাদের টার্গেটটা থাকে যে আমাদের এই কমিউনিটিটাকে ইউজ করে একটা স্টুডেন্ট যেন উঠতে পারে, প্লাস আমরাও যেন উঠতে পারি। সো এইটা হলো একাডেমিক বা ইন জেনারেল আমাদের সবগুলো কোর্সের মিশন, যে আমরা ওকে আমাদের একটা পার্ট, কমিউনিটির পার্ট বানাইতে চাই, এবং ওই কমিউনিটিটা আজকে রিওয়ার্ড দেখ না দেখ, জীবনে একটা না একটা সময় পরে ওকে একটা রিওয়ার্ড দিবে, দ্যাটস ফর শিওর। আর পড়ানোটা একটা এটার অংশ, পার্ট অফ থিং। ইয়েস, বাট পড়ানোটা দেখেই আসতেছে, কারণ স্বাভাবিক সে ছাত্র, তার পড়া হচ্ছে তার লাইফের 80% কাজ পড়ার মধ্যে ব্যয় করতে হবে। সো যেই কারণে সে পড়ানোর মাধ্যমে আসছে, কিন্তু আমরা এটার বিয়ন্ড এভাবে ভাবি। আর এছাড়া পড়ানো মানে একাডেমিক বা অ্যাডমিশন, মানে পড়ানোর দিয়ে আউটকাম যদি চিন্তা করি, ডেফিনেটলি আমরা সবসময় আমাদের যখন শুরু হয়েছে ব্যাচগুলো, নামগুলো ছিল A to Z, বিগিনার টু মাস্টার। মানে আমরা একাডেমিক ব্যাচে নর্মালি একটা স্টুডেন্টকে যা পড়াই, অনেস্টলি এরপর একটা স্টুডেন্টের অ্যাডমিশন বা এফআরবি সে জাস্ট ফর্মালিটি হিসেবে অ্যাটেন্ড করে, বাট ও যদি একাডেমিকে পুরোটা শেষ করে ওর অ্যাকচুয়ালি লাগবে না কিছু। ও যদি ওই যে কন্টেন্ট গুলো মাথায় রাখতে পারে, রিভিশনের জন্য আসতে পারে, বাট আমরা এটা এনকারেজ করি না। যদি সে আসে ফাইন, বাট সে ওই কন্টেন্টটাই তার জন্য ইনাফ অ্যাকচুয়ালি চান্স পাওয়া বা সামনের জিনিসগুলো, কারণ এত লম্বা সময় ধরে ওকে আমরা ট্রেন করছি, এটা এর বেশি আর কিছু দরকার পড়ে না। আর আরেকটা পার্ট সেটা হলো, খেয়াল করে দেখো, আমি তোমার সাথে কথা বলতেছি, হয়তো আজকে আমাদের প্রথম কথা না, এর আগে কথা হয়েছে, তখন আমার কথা তুমি যত সুন্দরভাবে বুঝে ফেলতে পারো, কারণ তুমি জানো যে আমি কোন সময় থামি, কোন সময় কথা বলি, এভরিথিং তুমি জানো। কমিউনিকেশন কিন্তু অনেকগুলো কমিউনিকেশন কি কথার বাইরে যে সময়টা চুপ থাকে ওই সময়ও হয়। তো এই পার্টটা যত বেশি আমি তোমার সাথে কথা বলবো, তত আমার আর তোমার মানে ইয়াটা খুবই ক্লিয়ার, রাইট? আমাদের টিচারদের বা যত টিচারই আছে বাংলাদেশে, সব টিচারের একটা হিউজ পটেনশিয়াল এটা, যে সেই ছাত্রগুলোকে পড়াচ্ছে, সেই ছাত্র জানে যে কি বলতে চাই। আমি আমার বেশিরভাগ বিজনেসেই আমার কোনো না কোনো ছাত্র ইনভলভ ছিল। এটার প্লাস পয়েন্টটা কোথায় হয়েছে, আমি ওকে এটা করো, আমার ফার্দার এক্সপ্লেন করতে হতো না, ও জানতো যে আমি এটার মাধ্যমে কি বলতে চাই। কমিউনিকেশন এত পরিমাণে ইউজ। সো আমার কাছে এইটা একটা হিউজ পটেনশিয়াল মনে হয়েছে যে এসিএস এর টিচার্সদের সাথে অনেকগুলো স্টুডেন্ট ইনভলভ, এবং তারা ওই কমিউনিকেশনটা করতে পারে, যে মানে নন ভার্বাল কমিউনিকেশন গুলো করে ফেলতে পারে স্টুডেন্টদের সাথে। আর আমরা চাই এটাকে ক্যাপিটালাইজ করতে অ্যাট সাম পয়েন্ট, এবং আমাদের স্টুডেন্টস গুলো আমরা 21 ব্যাচ দিতে শুরু করলাম, এখন আল্লাহর রহমতে বের হচ্ছে, মানে বুয়েট থেকে বা সামনে বের হবে বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। তো আমরা ওই দিনগুলোর জন্য আরো বেশি এক্সাইটেড অনেস্টলি, মানে জাস্ট এডটেক পার্টটা না, ওই পার্টগুলো। আচ্ছা, মানে অ্যাবাউট দ্য ক্যারিয়ার। আচ্ছা ভাই, আপনি যেহেতু বললেন এটা একটা বড় একটা কমিউনিটি, এসিএস এর গ্রুপে দেখা যায় অলমোস্ট 1 মিলিয়ন মেম্বার হয়ে যাচ্ছে, তো বিশাল একটা সংখ্যক স্টুডেন্ট কিন্তু দেখা যায় অ্যাডমিশনের চান্স পাচ্ছে না। তো
নট লাইক যে তারা হচ্ছে ট্রাই করে নাই বা এফোর্ট দেয় নাই, হয়তো সিট কম এই জন্য চান্স পায় নাই, তো তাদের প্রতি কি কোনো মেসেজ আপনার আছে? ডেফিনেটলি। ফার্স্ট অফ অল আমি কিন্তু দেখছো হাইলাইট করি নেই এর আগের প্রশ্নের উত্তরটা, তো চান্স পাবে একাডেমিক উপরে। আমরা অলওয়েজ হাইলাইট করছি যে কমিউনিটি এক্স্যাক্টলি। এবং নেটওয়ার্কিং। সো আমাদের এখানে একটা স্টুডেন্ট যখন আসতেছে, সে মানে আমাদের এখানে টু বি অনেস্ট, আমি যদি এর থেকে অন্যান্য স্টুডেন্টসদেরকেও দেখি, আমাদের এখানে মোটামুটি ওয়েল কালচার্ড স্টুডেন্টস গুলো বেশি, মানে এর থেকে। আমার অনেক টিচারের সাথে এমনও কথা হয় যে এসিএস এ সে আসতে চায় এবং আসার রিজনটা হইলো সেই স্টুডেন্টস গুলার সংস্পর্শে পড়াইতে চায়। অন্য জায়গায় সে পড়াইতে পারে, অনেক স্টুডেন্ট থাকতে পারে, বাট পড়ায় মজা পাবে না। আমাদের এখানে মানে ওই কিউরেটেড গ্রুপটা আছে। সো এই যে একটা স্টুডেন্ট আসছে, সে চান্স পায় নাই, বাট সে এই টাইমে যদি একটা নেটওয়ার্ক ফর্ম করতে পারে আমাদের এখানে, নেটওয়ার্ক মিনস হচ্ছে চারপাশে, আচ্ছা অমুক ঢাকা থেকে পড়তেছে, আমি রাজশাহী থেকে আসি, বাট এদের মাইন্ডসেটটা ম্যাচ করতেছে, এরা সেম মেন্টালিটি বিলং করে, এটা একটা হিউজ পটেনশিয়াল ক্যারি করে কিন্তু। সো আমি এইটাকে আরো বেশি হাইলাইট করতে বলবো আমাদের স্টুডেন্টস গুলার ক্ষেত্রে, যে তুমি যদি জাস্ট অবজেক্টিভ হিসেবে নাও, আমাদের কোন স্টুডেন্ট যদি শুনে থাকো, অবজেক্টিভ হিসেবে নাও যে তুমি জাস্ট চান্স পাইছো, ইউ আর সাকসেসফুল, চান্স পাও নাই, নট সাকসেসফুল, আমি বলবো এটা খুবই মাইনর একটা গেইন, খুবই ছোট্ট একটা গেইন। রাদার তুমি যদি এর মধ্যে কিছু নেটওয়ার্কিং করে ফেলতে পারো তোমার নিজেদের মধ্যে, আমাদের সাথে, এই নেটওয়ার্কিংটাকে তুমি যদি ক্যাপিটালাইজ করতে পারো প্রপারলি, তুমি ইন ফিউচারে আরো অনেক বেটার পটেনশিয়াল অ্যাকচুয়ালি আনলক করতে পারবা। সো এইটা হলো কথা, যে চান্স না পাইলেও এখানে হারায় যায় নাই, এভরিথিং ইজ দেয়ার, জাস্ট তোমার কানেক্ট করতে পারতে হবে। আর এখনকার সমাজে এআই এর পার্সপেক্টিভে, সবকিছুর পার্সপেক্টিভে যদি বলি, চান্স পাওয়ার গুরুত্বটা কিন্তু আরো কমতেছে, এক্সপোনেনশিয়াল। কারণ অ্যাকচুয়ালি চান্স পেয়ে যে জিনিসটা করতো মানুষ, ওই জিনিসগুলা, ইন্টেলেকচুয়াল থিংগুলা এখন অনেকগুলো ক্ষেত্রে মেশিন মানে নিয়ে নিবে। So, তখন এই জিনিসটা যদি ঘটে, আমি বলবো না যে মানুষের উপযোগিতা কমতেছে, বাট মানে রিথিঙ্ক করতে হবে আমাদের সবারই। মানে আমি চান্স পাইনি, বাট আমি যদি ক্যাপিটালাইজ করতে পারি, ওই থিঙ্কিং পার্টটা তো মেশিনের মধ্যে আছে, ওই থিঙ্কিং পার্টটা যদি আমি ক্যাপিটালাইজ করতে পারি, সো আমি কিন্তু অনেকগুলো জিনিস বিল্ড করতে পারবো, অনেকগুলো জিনিস ক্রিয়েট করতে পারবো। সো এইটা আমার মেসেজ, যে স্পেশালি এখন এইচএসসি 28 বা 26 হোয়াট এভার, তাদের জন্য এই জিনিসটা আরো বেশি রেলেভেন্ট, কারণ তারা বের হবে হয়তো 30 বা 32 সালে। ওই টাইমের ওয়ার্ল্ড, মানে আমি নিজেই খুবই এক্সাইটেড এট দ্য সেম টাইম স্কেয়ার্ড, যে অ্যাকচুয়ালি কি হইতে পারে। হ্যাঁ, আপনি একটু আগে বলতেছিলেন যে একটা টাইম ফ্রেমের পরে টিচার্স গেট ইরিলেভেন্ট আ লিটল বিট, বাট আমার কাছে মনে হয় আপনার স্টোরিটা অনেক কালারফুল অ্যাডমিশনের। আমি নিজে শুনছি, বাট আমি চাই এই অডিয়েন্সের জন্য আপনি একবার ছোট্ট করে আপনার অ্যাডমিশনের স্টোরিটাকে একটু বলেন, ভালো দিক, খারাপ দিক, কিছু কিছু পার্ট যদি একটু এক্সপ্লেন করতেন ভালো হতো ভাই। ওকে, সো এটা ইন জেনারেল মোটামুটি যারা যে কোনো পড়াশোনা করতেছে সায়েন্সে, তাদের সবার মধ্যে যে স্টোরিটা হয়, আমারটা সাধারণত সেরকমই, কারণ বাপ মা চায় ডাক্তার বানাইতে। সো এটা আমি এখানে তোমার ক্ষেত্রে কিনা সবার ক্ষেত্রেই মোটামুটি এটা ছিল, ওইটার বিরুদ্ধে যে ইঞ্জিনিয়ারিং টার্গেট নেওয়া। সো এখানে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা এটা, যে আমি নানুর বাসায় বড় হওয়া। সো নানুর বাসায় বড় হওয়ার কারণে যেটা হয়েছে যে আমি অনেক বড় মানুষদের সাথে বড়, মানে খালা মামা যারা আছে তারা অলরেডি প্রতিষ্ঠিত ছিল বিভিন্ন জায়গায়, এবং তাদের লাইফটা আমি দেখতে পারছি সাইড বাই সাইড, যে ইঞ্জিনিয়ার হলে কোন কিরকম হইতে পারে, ডাক্তার হলে কিরকম হইতে পারে। এটা আমার জন্য একটা হিউজ লাইক আই ওপেনার ছিল। সো এই পার্টটা থেকে আমি ইঞ্জিনিয়ারিং যখন টার্গেট নিয়েছিলাম, মনে হয়েছিল যে এটা শর্টকাট ওয়ে, তাড়াতাড়ি কিছু করা যেতে পারে। ডাক্তার এটা অনেক লেন্দি মনে ছিল, যারা মামা ছিল ডাক্তার। তো তারপরে স্বাভাবিক ইঞ্জিনিয়ারিং যখন শুরু করি, পড়তেছিলাম, পড়ার মধ্যে প্রথমে রেজাল্ট আসলো এইচএসসি রেজাল্টে বাংলায় A+ মিস। তো বাংলায় যখন A+ মিস, তখন স্বাভাবিকভাবেই মনোবল তো ভাঙে। তারপরেও মনোবল ধরে রাখছি। তারপরে পরীক্ষা ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এসে বাসায় আব্বুকে বললাম যে আমার ঢাকার মধ্যে কোন একটা মেডিকেল হয়ে যাবে। মানে পরীক্ষা ভালোই ছিল, মানে কিন্তু আমি জানতাম না ওই সময় 2015 ব্যাচে আমরা, অনেক প্রশ্ন ফাঁস ছিল। আমার 74টার মতন অ্যান্সার করছিলাম, যে অনেক কাটাকাটি করলেও, যতভাবেই কাটাকাটি করি না কেন, আমার 72 নিচে মার্কস নামে না। হ্যাঁ, সো ভাবছিলাম হয়ে যাবে, বাট ওইটাতে আমার সিরিয়াল আসছিল কত 12,000+ এরকম কিছু একটা। সো এটা একটা ব্যর্থতা। দ্বিতীয়ত আবার আসলো মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা। আমার কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট ছিল বুয়েট মনে হয়েছিল যে হইতেও পারে, নাও হইতে পারে, বাট মেরিন ইঞ্জিনিয়ারিং ছিল, এটা হবেই, এটা আমার করবে, মানে এটা আমার হচ্ছে প্ল্যান বি। আচ্ছা, কারণ আমার কাছে তখন হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং অনেক টাকা পাওয়া যায়,
সমুদ্রে Very থাকতে হয়, বাট correct. লাইক ইউ ক্যান আর্ন আ লট এন্ড হ্যাঁ। তুমি আইসে দেন ব্যবসা করতে পারবা। হুম। ওখানে 30-35 এজে রিটায়ার করে তুমি আইসে হ্যাঁ। বিজনেস করবা, এটা প্ল্যান ছিল আর কি, মানে প্ল্যান বি। হুম। তো মেইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাটা হয়েছিল মনে হয় 14ই অক্টোবর, রেজাল্ট দিস সরি 10 অক্টোবরের দিকে দিয়ে হয়েছিল, 14ই অক্টোবর রেজাল্ট দিছে, হয়নি। এবং 17ই অক্টোবর হচ্ছে বুয়েটের পরীক্ষা, মানে এবং Huge. মেরিন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে এসেও সেম কাহিনী। আমি আব্বুকে বলছি যে এটা হবেই 100%, কারণ ফিজিক্স ম্যাথ হ্যাঁ। মোটামুটি 100-100 কারেক্ট, এবং ইংলিশ আর জিকে ছিল। আমি না সিট পড়ছিল ইডেনে, লাস্টের দিকে ছিলাম। তো ইডেনে যখন সিট পড়ছিল লাস্টের দিকে বসা হয়েছিল, অন্ধকার, দেখাই যায় না এরকম একটা সিনারিও। তো তখন আমি নিজেরাও কথা বলা যাচ্ছে, আমি হ্যাঁ। আমার পাশের সামনের জন দেখছে আমার থেকে, আমি দেখাইলাম ভালো হ্যাঁ। কথা। আমি জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা নেগেটিভ মার্কিং আছে না, কারণ প্রশ্নে কোনো জায়গায় লেখা নেই নেগেটিভ। আচ্ছা। তো বলেছে নাই। তো আমি তখন সবগুলোই দেখাইছি, ইংলিশ জিকে তো ওরকম পড়া নেই, বাট সবগুলোই দেখাইছে। জানি না ওইটার কারণে কিনা, কিন্তু এরপরে চান্স হয় নাই। তো 17ই অক্টোবর যখন বুয়েট ভর্তি হয়ে গেছি, তখন বুয়েট ভর্তি পরীক্ষা মোটামুটি দিয়েও মানে এরপরে আর আব্বুর আর কিছু বলার সাহস পাইনি যে পরীক্ষা ভালো হয়েছে। এটা বলেন নাই দেখে এটা হয়ে গেছে। Hard times the charm. এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আমার মানে এক্সামের অভিজ্ঞতা। আর এছাড়া ইন জেনারেল পড়ার মধ্যে তোমার আমার সবারই এক্সাম অভিজ্ঞতা সেম, অনেক পড়তে হয়। ওই টাইমে আমার এতটুকু মনে আছে যে যতক্ষণ সজাগ ছিলাম ততক্ষণই পড়াশোনা করছি, হ্যাঁ। মানে কোনো টাইমই ওয়েস্ট করার চেষ্টা করিনি, যতটুকু মনে আছে এখন, 11 বছর আগের ঘটনা। দ্বিতীয়ত ঈদ ছিল ওই টাইমে, আমার কাছে মনে আছে ঈদটাও মানে ঈদের দিনও ভালোই পড়াশোনা করছি, এবং লাইক আমি ঈদের শপিংটাও করি নাই ওই ঈদে, করি নাই জাস্ট বিকজ অফ করলে আমার পড়তে ইচ্ছা করবে, মানে জামা কাপড় পড়তে ইচ্ছা করবে, নতুন জামা কাপড় পড়তে ইচ্ছা করলে মেবি আমি টাইম চলে যেতে পারে। সো আমি বেসিক্যালি যা ছিল সেটা দিয়ে ঈদ করছি। সো কারণ ওই টাইমে আমার একটা স্ট্যাটাস অনেক ট্রিগার করছিল আর কি, আমার আগের ব্যাচের এক ভাইয়ার 14 ব্যাচের। তো উনি চান্স পাওয়ার পরে বুয়েটের রেজাল্টের দিন লিখছিল যে আমি আজকে 4টা ঈদ একসাথে করবো। স্মল লাইন বাট পিছনের স্মল লাইন বাট ভেরি পাওয়ারফুল লাইন, রাইট? সো তো 4টা ঈদ যখন একসাথে করবো, তখন আমার মনে হয়েছিল যে না, মানে আমার কিছু একটা করা উচিত, মানে স্যাক্রিফাইস করে এটা আগানো উচিত। হ্যাঁ, নামাজ পড়তে গেছিলাম, আইসি আবার মানে অ্যাজ ইট ইজ রেগুলার ডেজ এর মতন পড়াশোনাই করার চেষ্টা করছি। আর একটা নোটপ্যাড ছিল, যতটুকু মনে আছে, নোটপ্যাডটা টানানো ছিল রিভার্স ওয়েতে ডেট গুলা লিখছিলাম, 42, 40, 41, মানে আমি একটা পাতা ছিটতাম, হ্যাঁ কাউন্টডাউন। এবং ওই সময় তো অ্যাপ বা মোবাইল এরকম ছিল না, এরকম মানে ছিল, বাট আমাদের অ্যাক্সেস ছিল না। তো তখন আমি যেটা করতাম সেটা হলো ময়লার একটা ঝুড়ি ছিল, ওই ময়লার ঝুড়িতে আমি মানে কাগজটা ছিটতাম, কাগজটা ছিঁড়ে পেঁচায় ফেলতাম, বাট ওই ময়লার ঝুড়ির জায়গায় ছিল, বিকজ আমি একটা দিনকে দেখতে চাইতাম, মানে একটা দিনকে আমি দেখতে চাইতাম আর কি, যে আমার দিন চলে গেছে, হ্যাঁ, মানে এই পরিমাণে ডে চলে গেছে। সো এইটা আমার ময়লার ঝুড়িটা ছিল সাথে, এবং এইটা খুবই মানে লাইক সাবকনসিয়াসলি আমাকে খুব করতো, এনার্জি দিত যে আমার কিন্তু অলরেডি এতগুলো দিন চলে গেছে, এবং মানে একটা ফিল দিত আর কি যে না আমি ইউটিলাইজ করছি, মানে স্যাটিসফ্যাকশনও দিত এট দ্য সেম টাইম, যে আমি এই দিনগুলোতে অ্যাকচুয়ালি আমি সার্ভাইভ করছি এবং আমি জিনিসগুলো করছি। ছোট্ট একটা ইন্টারাপশন ভাই, 14 তারিখে আপনার একটা এক্সাম যেটা খারাপ হলো, এরপরে জাস্ট এত কম টাইমে হাউ ডিড ইউ? 14 তারিখে রেজাল্টটা দিছে, চান্স হয় নাই, আর 17 তারিখে হচ্ছে বুয়েট এক্সামটা ছিল। তো মানে ওই টাইমে আরো একটা স্টোরি ছিল যেটা অ্যাকচুয়ালি অন স্ক্রিন বলাটা ডিফিকাল্ট, মানে এটা একটু বেশি পার্সোনাল, বাট মানে আমি যেটা বলবো যে ওই টাইমটাতে আমি জাস্ট মনে হয়েছিল যে মানে আমার যদি সার্ভাইভ করতে হয় আমার চান্স পাইতেই হবে। আর তখন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটার ক্ষেত্রে যদি বলি, আমরা দুই ভাই সেম ব্যাচ ছিল, আমার ভাই ততদিনে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, আগে পরীক্ষা দিয়ে ওর এইচএস রেজাল্ট একটু কম ছিল। তো আব্বু তখন এটাই বলছিল যে দুইজনকে একই সাথে প্রাইভেটে পড়ানো সম্ভব না, আর তুমি হয় এটা নাহলে ন্যাশনাল, মানে এরকম টাইপের একটা ওপেন মেসেজ ছিল আর কি, মানে আমার বাই এনি হাউ এটা করতেই হবে। সো তো তখন আমার কাছে মনে হচ্ছে এটা সার্ভাইভ করার একটা ওয়ে। আর আরো একটা পিয়ার প্রেশারও ছিল, সেটা হলো আমি নানুর বাসায় কলেজ লাইফ পার করছি, আমি যদি এখানে ফেল করি আমার নানুর বাসার বড় হওয়াটা প্রশ্নবিদ্ধ হতে পারে। এটা একটা সেন্স ছিল। সো আমার ক্ষেত্রে অবশ্য লাইফটা একটু ডিফারেন্ট, মানে ছোটবেলা থেকেই নানুর বাসায় বড় হওয়ার কারণে যেটা হয়েছে যে খুব ম্যাচিউর একটা এনভায়রনমেন্টে বড় হয়েছে। সো আমার এইজের বাকিদের সাপেক্ষে আমার এক্সপিরিয়েন্সটা বেশি ছিল, এবং
ম্যাচুরিটিটাও গ্রো করতে পারছে। মানে অনেকগুলো জিনিস যেটা হয়তো মানুষ সামনে যেয়ে দেখতো ওটা আমি আগেই দেখার সুযোগ পাইছি এবং ওই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করার সুযোগ পাইছি। সো এইটা একটা মানে আমি বলবো যে আমার জন্য একটা খুবই প্লাস পয়েন্ট। ম্যাচুরিটি ছিল। হ্যাঁ। বিফোর ইউ আজকে আনাদার কোশ্চেন আরেকটা, আমি আপনাদের এএসজিতে একটা অনেক পুরাতন পোস্ট দেখছিলাম যে আপনার একটা গ্রাফিক ট্যাবলেট ভেঙে গেছিল। হ্যাঁ, স্টুডেন্টরা ল্যাপটপ, মাই ব্যাড, স্টুডেন্টরা ফান্ড রেজ করে এটা পারচেস করে দিছে ফর ইউ। হাউ ডু ইউ লুক এট দিস থিং ভাই? মানে ইটস সো আনন্যাচারাল। এবং টু বি অনেস্ট ওই যে ওই দিন আমার মনে হচ্ছিল যে ওকে মানে এটা আমার জন্য না। আপনি কাইন্ডলি একটু কনটেক্সট দিয়ে বলুন। আচ্ছা, কনটেক্সটটা বলি। প্রথমত আমি একটা ল্যাপটপ ছিল, এই ল্যাপটপটা বুয়েটে এমআইটির আমাদের তানভীর স্যার ছিলেন সিভিলের। সো উনি লিনোভোর থিংকপ্যাড বা এরকম একটা ইয়োগা টাইপের একটা ল্যাপটপ, ওইটা দিয়ে ফোল্ড করে প্রজেক্টরের সাথে কানেক্ট করে এইখানে লিখতেছে ওইখানে লেখা হচ্ছে। এটা খুবই কুল লাগছে। আমার কিন্তু একটা ল্যাপটপ ছিল অলরেডি। সো একটা ল্যাপটপ মানে কি বেসিক ল্যাপটপ ছিল যেটা আব্বু চান্স পাওয়ার পরে দিছিল। ইউনিতে চান্স পেলে এবং সেকেন্ড ইয়ারে থাকতে আমি পরে ওই ল্যাপটপটা কিনছি, এই যে যে ইয়ার ল্যাপটপটা। তো এবং ওই ল্যাপটপটা কিন্তু বাংলাদেশে ছিল না রেডিলি অ্যাভেলেবল। কম্পিউটার মিনিয়া বিডি একটা শপ, তো ওদের কাছ থেকে আমি প্রি অর্ডার মানে ওরা আনাই দিবে এরকম ভাবে আমি নিবই এটা। তো আমার কাছে মনে হচ্ছে এখনো বুয়েটারই একটা টার্ম ফাইনাল দিয়ে ওটা রিসিভ করতে গেছিলাম এবং তখন মানে আমার এখনকার ওয়াইফ ওকে নিয়ে গেছিলাম, ও আর আমি একসাথে রিসিভ করতে যাবো। তো ও আমার বলতেছিল যে এই একটা ল্যাপটপ আছে, খামাখা টাকা নষ্ট করতেছো কেন, একটা ল্যাপটপ কিনছো এরকম। আমি দেখো না এটা কাজে লাগাও কোনো না কোনো ভাবে। মানে তখন আমার জাস্টিফাই করতে হইতো যে না এটা ওয়েস্টেজ না, তো ওইটা ওয়েস্টেজ না জাস্টিফাই করতে হইতো, এর জন্য কিন্তু অনলাইনে ওইটাতে ক্লাস নেওয়া শুরু করতে জিনিস কিনছি, তাহলে এটা ইয়া করতে হইতো। সো কাইন্ড অফ মানে অনলাইন এডুকেশনের জার্নিটা কিন্তু ওইটা দ্বারা জাস্টিফাইং আ ল্যাপটপ। এক্স্যাক্টলি। সো এখন এরপরে ভালো কথা, এরকম 10 মিনিটস গুলো ততদিন আমার কাজের সুযোগ হয়ে যায়, এন্ড এভরিথিং ওয়াজ গোয়িং ওয়েল। তো আমি বুয়েটেরই ক্লাস করে এসে সন্ধ্যাবেলা খুব ঘুম আসে না, সো খুব বিছানায় ল্যাপটপটা রেখে ঘুমাই গেছি। সন্ধ্যা হয়ে গেছে, কিছু রুম অন্ধকার, কিছু দেখি না। তো আমি উঠতে যেয়ে ওইটার উপরে বসে পড়ছি একদম ক্র্যাক। সো এইটার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি অলওয়েজ এইভাবে থিঙ্ক করি, মৃধা তোমাদেরকে বলি যে কোনো একটা কিছু আমার সাথে ঘটুক না কেন আমি এটা পজিটিভলি ইন্টারপ্রেট করি। মানে পজিটিভলি মানে কি, মেবি আমি এই রাস্তাটাতে যাচ্ছি, এই রাস্তাটাতে আমার বাধা আসতেছে অনেক, মেবি এই রাস্তাটা ভালো না, এটা আল্লাহর প্ল্যান। নট এক্স্যাক্টলি। আমি এইভাবে ভাবি অলওয়েজ, মানে এভরিথিং আমার সাথে ঘটলে আমি এইভাবে ভাবি। তো আমার কাছে মনে হচ্ছিল মেবি আমার এই জার্নিটা কুইট করে পড়াশোনায় মনোযোগ দিয়ে, মানে পড়ানোর চেয়ে নিজের পড়াশোনায় মনোযোগ দিয়ে মেবি আমার ডিফারেন্ট পাথ। আমি ডিটারমাইন্ড, বাট আমি যেহেতু স্বাভাবিক অনেক ছেলে মেয়ে এক্সপেক্ট করে যে পরের ভিডিওটা কখন আসবে, তখন খুব কম সংখ্যক ভিডিও, তো আমি এটা পোস্ট করছি। পোস্ট করার পরে মানে জাস্ট জানানো যে লিভিং। সো তখন ছেলেমেয়েরা যখন নিজেরা ফান্ড করা শুরু করছিল, এবং তখন যে ছেলেমেয়েরা ফান্ড করার ক্ষেত্রে এই কাজ করছে তারা এখন প্রত্যেকে এসিএস এ আছে, প্রত্যেকে মানে এসিএস বা এসিএস এর যে সিস্টার কনসার্ন মানে প্রত্যেকে আছে, এবং এন্টারপ্রেনার হিসেবে আছে, এমপ্লয়ি হিসেবে আছে, মানে দে আর ডুইং ভেরি ওয়েল মানে আমাদের এখানে। তো তখন ওদের যে ওই মোমেন্টটা আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল আর কি এর থেকে আসা। সেটা হলো ওরা যখন ইন্সপায়ার করলো যে না ওরা নিজেরা ফান্ড করতেছে, তখন এটার স্টোরিটাও কি, ওরা টাকা তুলতে পারছিল 22,000 টাকার মতো, বাট আমার ডিসপ্লে ঠিক করতে লাগতো 40,000 টাকার মতো, মানে ডিসপ্লেটা এই দাম ওখানে। আবার নতুন একটা ল্যাপটপ কিনতে গেলে 80,000 টাকা, এক্সক্লুসিভ ল্যাপটপ। এক্স্যাক্টলি। সো 20,000 টাকার মতন তুলতে পারছে। তারপরে আমি ডিটারমাইন্ড যে ঠিক আছে, আমি আইমান ভাইকে ফোন দিলাম বিভিন্ন জায়গায়, আমি টাকা ম্যানেজ করে আমি করব, মানে আমি ছাড়বো না। এই হচ্ছে মাইন্ডসেট। তো ওই টাইমে হয়েছে কি, এটা নিয়ে যখন পোস্ট দিছি এবং ফার্দার যে পোস্ট দিছি, স্টুডেন্টসরা টাকা জমায় দিচ্ছে এবং আমি এটা কন্টিনিউ করতেছি, কম্পিউটার মিনিয়া বিডির যিনি ওনার উনি আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আপনি আসেন। তো আমি আসলাম, পুরনো ল্যাপটপটা দিলাম, ওরা আমাকে নতুন একটা ল্যাপটপ দিছে সেম। এবং মানে আমি ওদের প্রতি গ্রেটফুল অনেক, মানে ওদেরকে আমি যতবারই দেখা হয় খুবই গ্রেটফুল। সেটা হলো মানে ওরা লিটারেলি স্পন্সর করছে আর কি, মানে স্পন্সর করছে মানে একটা ল্যাপটপ নিয়ে, এবং এটার বিনিময়ে ওরা লাইক কোনো কিছুই এক্সপেক্ট করেনি, ওরা জাস্ট হচ্ছে এটা গিফট করছে আর কি আমাকে। তো ওই ল্যাপটপটা এখনো আছে আমার বাসায়, মানে ওটা আমি এখনো রেখে দিছি, ওইটা এখনো চলে। লাস্ট আমি যে ক্লাসটা নিছি এর থেকে, ওই লাস্ট ক্লাসটা মানে কয়দিন আগে, ওইটা নিয়ে নিছি, মানে ওই ল্যাপটপটা পার্ট অফ ACS was built on that laptop. মানে কাইন্ড অফ মানে অপারেটর সিস্টেম এটার উপরে বিল্ড, তারপরে বাকি সবকিছু। আপনি লিটারালি যেটা বললেন যে যেটা হচ্ছে আমার ভালোর জন্য হচ্ছে, দেখেন যদি ল্যাপটপটা ক্র্যাক না হইতো, আপনি স্টুডেন্টদের কাছ থেকে যে এই লেভেলে লয়ালিটি আছে আপনি জানতেন না। না আমার এনার্জি ডেডিকেশন এটা লাইক মাল্টিপল টাইমস হয়ে গেছে আর কি, জাস্ট
আফটার দ্যাট। এর আগে পর্যন্ত আমার একটা সাইড হাসেল ছিল। Side hustle. আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে ইউটিউবে যাব, আমি যদি বিদেশ, আমার টার্গেট ছিল বাইরের দেশে পড়তে যাওয়া একদম ওই সময় থেকেই। সো বিদেশে যখন যাব তখন তো আর ব্যাচ পড়াইতে পারবো না, তো ব্যাচ না পড়াইতে পারলে তো আমার একটা ইনকাম কমে যাবে। তাহলে অন্য online- আমার কিছু কন্টেন্ট আছে যেগুলো আমি ডকুমেন্টেড করে রেখে যেতে চাই। তো তখন মনে হয়েছে যে আচ্ছা চমক হাসান ভাই ওনারা ইন্সপিরেশন ছিল। হ্যাঁ তো মনে হয়েছে যে আচ্ছা ওই সময় জানিও না ইউটিউবে কত টাকা ইনকাম হয় কি হয়, মনে হয়েছে যে ভিডিওগুলো রেখে যাই, বিদেশে যে কিছু হইলো ডলার কামানো যাবে। তো এই হইলো মানে মানে প্রথমকার কনসেপ্ট। পরে যখন এই ঘটনাটা ঘটলো এরপরে মনে হচ্ছে না এইটাতে আমি লাইফটাও বেট নেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা ভাইয়া, তো আই এম শিওর যে যারা দেখতেছে আমাদের ভিউয়ার তারা হচ্ছে এই পার্টটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। আপনি হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করছেন ওয়েল ইউ আর এ স্টুডেন্ট। তো আপনি যখন স্টুডেন্ট ছিলেন কি কি রেজিস্ট্যান্স ফেস করছিলেন, অ্যান্ড আপনি এখন যারা নতুন এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করতে চায় তাদেরকে কি কি সাজেশন দিবেন যেন তারা ওই রেজিস্ট্যান্স গুলা ফেস না করে? আচ্ছা, তো প্রথমত বলি যে আজকে যদি এখন একটা পোস্ট দাও যে এন্টারপ্রেনারশিপের সবচেয়ে বড় প্রবলেম কি, সবাই বলবে ফান্ড নাই, ফান্ড নেই, ফান্ড নেই। কিন্তু আইডিয়া আছে সবার, এক্সিকিউশন সবাই পারে। আমার কাছে মনে হয় ফান্ড নাই এটা অ্যাকচুয়ালি সব থেকে লিস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্ট। দ্যাটস কাইন্ড অফ অ্যান এক্সকিউজ ভাই। এক্সকিউজ, এক্স্যাক্টলি, এটা অ্যাকচুয়ালি এক্সকিউজ। বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় যে নেটওয়ার্ক নেই, এবং নেটওয়ার্ক নেই এমন না যে ও ইনভায়রনমেন্ট পাচ্ছে না, ও ইনভায়রনমেন্ট ইন্টেনশন মানে আনইনটেনশনালি হোক ইন্টেনশনালি হোক ও নিজে বিল্ড করতেই চেষ্টা করতেছে না। এইটা আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট। কারণ কি, তুমি যদি নেটওয়ার্ক থাকে তোমার কাছে তো অটোমেটিকই কিন্তু তুমি ফান্ড রেইজ করতে পারবা। তোমার নেটওয়ার্কের মধ্যেই কেউ না কেউ তোমাকে বিলিভ করে, তোমার পার্সোনালিটি, তোমার এভরিথিং এর উপরে বিলিভ রাখে। সো তারা কিন্তু তোমাকে ইভেন্চুয়ালি ফান্ড দিবে। সো ফান্ড বেসিক্যালি প্রবলেম না। তো আমি বলবো এই নেটওয়ার্কিং নাই, এইটা দিয়েই পুরা সবগুলা প্রবলেমকে আইনে ফেলা যায়। কারণ যে কোনো প্রবলেমই হোক না কেন, মানে ওই প্রবলেমগুলা সবগুলা উদ্ভূত হচ্ছে নেটওয়ার্ক নাই কারণে। নেটওয়ার্ক থাকলে ওই প্রত্যেকটা প্রবলেমই সলভেবল। সো আমাদের সময় যেটা ছিল যে আমরাও যেটা চেষ্টা করতাম, মানে অনেকগুলো জায়গায় মানে অনেকজনের সাথে মিশতাম, এবং আমি মেজরিটি সিনিয়রদের সাথে বেশি মিশতাম, মানে ব্যাচমেটদের সাথে মিশতাম, বাট সিনিয়ররা অনেক মিশা হইতো। এবং ফ্রম লাইক ভেরি আর্লি, লাইক 8, 9 ওই টাইম আমি বড় হয়েছি যেহেতু নানা নানুর ওখানে মামা খালা অনেকজন ছিলেন। সো সিনিয়রদের সাথে আমার কথাবার্তা বেশি হতো, যেটা হয়তো যে আমি অনেক কিছু লার্ন করতে পারতাম। এট দ্য সেম টাইম তাদের ক্যাপাসিটি সব দিক দিয়ে বেশি আমার চেয়ে। সো তাদের ওই ক্যাপাসিটি গুলাকে আমি অনেক ক্ষেত্রেই চাইলে পাওয়া যেত। সো এইটা আমার কাছে মেসেজ থাকবে আর কি, যারা নতুন এন্টারপ্রেনারশিপে আসতে চায়, বিল্ড ইওর নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কটা কনস্ট্যান্টলি বিল্ড করতে থাকতে হবে। এটা এমন না যে আমি আজকে সকালবেলা নেটওয়ার্ক বিল্ড করতে যাবো, তুমি এটা টাস্ক হিসেবে নিতে হবে। এটা তোমার ডেইলি মানে ব্রিদিং এর মতো নাকি, মানে তুমি শ্বাস নিচ্ছ যেরকম তোমার নেটওয়ার্কও তৈরি করতেছো এভরিওয়্যার। সো এইটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি গণহারে সবার সাথে মিশবা না, ইউ হ্যাভ টু চুজ, বাট তুমি ডেফিনেটলি মানে নেটওয়ার্কটা আগায় নিয়ে যেতে হবে। কারণ এইটা কেন বললাম, আরো বাংলাদেশ বলো বিশ্বে বলো, যদিও আমার কাছে এটার এক্সাক্ট স্ট্যাট নাই, ট্রানজাকশন তো হচ্ছে ডেইলি, রাইট? এই ট্রানজাকশন গুলোর মধ্যে কয়টা ট্রানজাকশন ডকুমেন্টেড ট্রানজাকশন হচ্ছে? এনি আইডিয়া? প্রবাবলি টু লো ভাই। আমার মনে হয় অনেক কম। অনেক কম না? অনেক কম। যেগুলো ডকুমেন্টেড না, লাইক ধরো আমি তোমার টাকাটা দিলাম, তো এই টাকাটাতে তুমি কিছু করো, কোনো এটার বিনিময়ে আমি তোমার এটার জন্য এগেনস্টে কোনো ডকুমেন্টস নেইনি, এইটাই কিন্তু বেশি মেজরিটি ট্রানজাকশন। সো এই ট্রানজাকশন গুলো কিসের উপরে বিল্ড করে? সব ট্রাস্টের উপরে, পটেনশিয়ালের উপরে বিলিভ করে। সো এই পার্টটা যদি কেউ বুঝতে পারে, তার জন্য ব্যবসা খুবই ইজি। কারণ সে তখন বেসিক্যালি ট্রাস্ট এবং ওই কানেকশনস গুলো বিল্ড করবে। সে অনেক আনডিফাইন্ড ফান্ড পাবে, মানে যেটা সে মানে পাওয়ার কথা ছিল না সেগুলোও পাবে। জাস্ট তার পার্সোনালিটিটা যদি থাকে, মানে ফেথফুল ট্রাস্টওয়ার্দি একটা পার্সোনালিটি, এবং তার যদি নেটওয়ার্কটা থাকে, তারপরের ধাপগুলো সে অটোমেটিকই সে বিল্ড করতে পারবে। হ্যাঁ, এমন ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি বিল্ড করাটা আমি জাস্ট শো করলাম, এটা অ্যাকচুয়ালি ভেতর থেকে হইতে হবে ট্রাস্টওয়ার্দিনেসটা। মানে আমি নিজে স্যাক্রিফাইস করে আরেকজনকে বেশি পাওয়াই দিব, এই মাইন্ডসেটটা থাকতে হবে। অলওয়েজ আমার সাথে যতজন বিজনেস করছে আমি এনশিওর করতেছি অলওয়েজ এই জায়গাটা, যে আমার সাথে যে বিজনেস করতেছে ও আমার চেয়ে বেশি আর্ন করতেছে কিনা, ওর আর্নিংটা কতটুকু। মানুষ বাংলাদেশে উল্টাভাবে করে কাজটা, উল্টাভাবে করে কি, আরে ও তো বেশি কামাই ফেলতেছে, আমি তো কম কামাচ্ছি। এই জিনিসটার কারণেই পিছায়। যদি আমি ওকে বেশি পাওয়াই, এটার ইয়াটা কিভাবে ঘুরে, আমি ওকে বেশি পাওয়াইলাম, ওর লাইফস্টাইলটা আপগ্রেড হলো, ওর লাইফস্টাইলটা দেখলো চারপাশের মানুষরা বুঝতে পারলো যে আচ্ছা ওর লাইফস্টাইলটার ও স্যাক্রিফাইস করছে,
ও পার্সেন্টেজ এত নেওয়ার কথা ছিল, ও পার্সেন্টেজ কম নিছে। ও এই জিনিসটা নেওয়ার কথা ছিল, ও ওই জিনিসটা না নিয়ে ওকে দিয়ে দিছে। তো সাথের যে মানুষটা ওইটার কাছে আসতে চাই, এবং মানে তুমি মানে লাইক অর্গানিক অনেক নেটওয়ার্কিং তৈরি হয়, মানে তোমার কাছে মানুষ এসে ভিড়বে, যে একটা মেসেজও ছড়াই যাবে যে তোমার চারপাশে যারা আছে তারা বড় লোক হয়ে যায়। সো মানে বাকিদের লিফট করার মাধ্যমে নিজে অটোমেটিক লিফটেড হয়। সো এইভাবে আসলে ট্রাস্ট অর্ডিনেন্সটা বিল্ড করে আর কি। মানে এটা কনসেপ্টও আছে সাইকোলজিতে, যে তুমি যখন কাউকে একটা কিছু দিবা অটোমেটিকই তো তার একটা ট্রাস্ট বিল্ড হবে তোমার উপর, এবং সেও কিছু দিতে চাবে, সেও কিছু দিতে চাবে। এখন তোমার যখন কিছুই নাই তখনও তুমি অ্যাকচুয়ালি তোমার সময় থেকে শুরু করে কিছু না কিছু আছে দেওয়ার। অ্যান্ড কর্পোরেটেও যেহেতু কাজ করা হয়েছে আমাদের, মানে আমার, সো সেখান থেকে আমি বলবো কর্পোরেট ল্যাডারেও যারা উপরে উঠছে বা যে কোনো জবে উপরে উঠছে, তুমি যদি জাস্ট তোমার জব ডেসক্রিপশন ফিল আপ করো তুমি বেসিক্যালি ছাঁটাই হবা। মানে তুমি যদি তোমার জব ডেসক্রিপশন পারফেক্টলি ফিল আপ করো হয়তো সাস্টেন করো, বাট জাস্ট জব ডেসক্রিপশন ছাড়াই হবে। তোমার জব ডেসক্রিপশনের বাইরে কিছু হইলেও করতে হবে এবং সিস্টেমটাকে ডিপেন্ডেন্ট বানাইতে হবে। তুমি যখন এই সিস্টেমটাকে ডিপেন্ডেন্ট বানাইতে পারবা, তুমি বেসিক্যালি 1-2 ইয়ারে যেটা অ্যাচিভ করবা সেটা তুমি জেডি ফিল আপ করে 20 বছর ফিল আপ যেতে পারতাম না এটা। সো বিয়ন্ড জেডি, বিয়ন্ড এক্সপেকটেশনের জিনিসপত্রগুলা দেওয়া। এবং এটা আমি রিসেন্টলি আমাদের জাপানে এটা পড়াচ্ছিল আমাদেরকে। সো একটা 2x2 ম্যাট্রিক্স আছে, মানে এক্সপেকটেশন আর অ্যাকচুয়াল ভ্যালুর আর কি। সো যখন তোমার কাছে একটা ভালো কিছু এক্সপেক্টেড থাকবে তুমি কিছু প্রোভাইড করবা, এটা বেসিক্যালি অবভিয়াস, হ্যাঁ এক্সপেক্টেড ছিল প্রোডাক্ট, এটা কিন্তু খুশি হবে না। অলওয়েজ আমি চেষ্টা করবো যেটা এক্সপেকটেশনটা লো রেখে এর টপ অফ ইট কিছু দেওয়া। এই জিনিসটা যদি করতে পারো তাইলেও হয় ট্রাস্ট বিল্ড হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে বিজনেস করার ক্ষেত্রে যে ভুলটা করি, আমার কাছে অনেকেই পিচ করতে আসে ওভার প্রমিস এবং আন্ডার ডেলিভারি। তো এটার কারণে যেটা হয় যে ট্রাস্টটা লো হয়। বরং উল্টাটা যদি হইতো আন্ডার প্রমিস ওভার ডেলিভারি, এটা যদি হইতো পরের ভেঞ্চারে আমি ওরে পুশ করতাম তুমি একটা কিছু করো, বাকি জায়গাটা ট্রাস্ট দিয়ে ফিল আপ হয়ে যায় ভাই। সো এই পিচটার ক্ষেত্রে এই কারেকশনটা বাংলাদেশে দরকার। সো ক্লিয়ারলি আলাদা করা যায় ওই মানুষদেরকে, যে ও যা বলবে তার চেয়ে বেশি দিবে এবং ও যা বলবে তার চেয়ে কম দিবে। তুমি ইজিলি মানে তোমার ডিফল্ট চয়েস যে কম বলে বেশি দিবে তার কাছে যাবে। অফকোর্স ভাই, আপনি যেহেতু জাপান মেনশন করলেন, একটা কোয়েশ্চেন মাথায় আসলো যে ইউ হ্যাভ গন বিয়ন্ড বাংলাদেশ, আপনি হচ্ছে জাপানের মানুষদের সাথেও কাজ করছেন। তো আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে জাপানের বিজনেস বা ক্যারিয়ার এক্সপেক্টটা কেমন হচ্ছে বাংলাদেশ থেকে ডিফারেন্ট, ইজ ইট বেটার অর ওয়ার্স? ফার্স্ট অফ অল মানে কম্পেয়ারের গ্রাউন্ডই নাই মনে হয়, মানে লাইক মিলানোই যাবে না। দো বাংলাদেশে অনেকগুলা জায়গায় অনেক ভালো, যেমন এন্টারপ্রেনারশিপ বাংলাদেশে সেরা, কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে তুমি আনটেস্টেড প্রোডাক্ট লঞ্চ করতে পারো। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে তোমার কমপ্লায়েন্স মিট না করেও তুমি একটা প্রোডাক্ট ট্রাই আউট করতে পারো। মানে একটা এক্সপেরিমেন্ট গ্রাউন্ড হিসেবে বাংলাদেশ খুবই ভালো। তবু যদি আমি বললাম যে ব্যবসায় যারা করবে তাদের এটাকে ক্যাপিটালাইজ করে মানুষদের ঠকাইতে, না অবশ্যই টেস্টেড করে দেওয়া উচিত, বাট স্টিল তুমি যেই পরিমাণের আগে ট্রায়াল এন্ড এরর শুরু করতে পারো, এটা জাপানে ইম্পসিবল টু থিঙ্ক। এখন ক্যারিয়ার পার্সপেক্টিভে বা ওদের মানুষের থিঙ্কিং এর পার্সপেক্টিভে যদি বলি, ফার্স্ট অফ অল আমার কাছে আমি কয়েকটা জায়গায় বাংলাদেশের মানুষদেরকে উপরে রাখবো, কারণ সব জায়গায় তো এটা দেখতে পারবো যে জাপানের আইকিউ বেশি, বাংলাদেশের আইকিউ কম, এভরিওয়্যার বেশিরভাগ জায়গায় ওরা আগানো, রাইট? খুবই সূক্ষ্ম কাজ করে, সবকিছুই আগানো। পজিটিভ সাইড গুলো পরে বলছে, আগে বাংলাদেশিদের পজিটিভ সাইডটা বলি। ওরা সিস্টেমের বাইরে থিঙ্ক করতে পারে কম। এই যে তোমাদেরকে বলতেছিলাম যে একটা রাস্তা লাইন আছে, 2টা লাইন আছে, ডানে ঘুরবে ধরো রাস্তাটা, 2টা লাইন, একটা লাইনে অনেক গাড়ি, আরেকটা লাইনে ফাঁকা। আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের মনে হচ্ছিল যে এই লাইনটাতে মনে হয় কোনো সমস্যা আছে, বা এইটাই লাইন, একটাই লাইন, 2টা না। সাহস করে আমরা গেলাম ওই লাইন দিয়ে, যাই দেখি কি আরে এই লাইন তো মানে লিটারেলি 5 মিনিটসের লাইন, 5 মিনিটস ধরে দাঁড়ায় থাকবে ওরা, এরকম লাইন, বাট ওইটা খালি। তো এটা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে এটা কিন্তু এভরিওয়্যার, মানে এটা এক জায়গায় 2 জায়গায়, এভরিওয়্যার ওরা লাইনিং মানে সারিবদ্ধভাবে দাঁড়ান, খুবই মানে জেনেটিক্স ওদের। তো আমি যেটা বুঝলাম যে ওরা সিস্টেমের বাইরে যেটা ভয় পায়, এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ সিমটম। বাংলাদেশি মানে কি আমাদের জন্য, আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমাদের সার্ভাইভালের জন্যই সিস্টেমের বাইরে যেয়ে কাজ করতে, সার্ভাইভ করার জন্য। মানে সার্ভাইভ করার জন্য মানে কি, লাইক ধরো এটা যে সেইভাবে হচ্ছে না, এটা এইভাবে করা, এটা করতে হয়, রাইট? কারণ এই সবাইকে ঠকাইতে চাচ্ছে। সো যে কারণে বাংলাদেশের মানুষরা এই বৈরী নেচারের কারণে মানে চারপাশের একটু এন্টারপ্রেনারিয়াল ব্রিডটা বেশি, মানে সে আউটসাইড দ্য বক্স বেশি থিঙ্ক করতে পারে। এটা আমার কাছে মনে হয়েছে জাপানের চেয়েও।
সো এইটা আমি বলবো বাংলাদেশের জন্য পজিটিভ সাইড। যদি কেউ জাপানে যায় সে অনেক আনট্যাপড বিজনেস অপশন পাবে। সে ডানে বামে তাকাইলেই অনেকগুলো আনট্যাপ, আরে এটা তো ওরা এমনি করতেছে, এটা তো ইফিসিয়েন্সি লস, এটা তো এমন করলে হয়। এই থিঙ্কিংটা ওরা ভাবতে পারে না, মানে একদমই ভাবতে পারে না। এক, দ্বিতীয়ত ওদের লাইক আমরা একটা প্রোডাক্ট বানাইলে চিন্তা করি কি এটা পাইরেসি হবে, আগে সিকিউরিটি করতে হবে, রাইট? বা একটা যে কোনো কিছু বানাইলে তুমি চুরির সরঞ্জামে দিয়ে কিন্তু না, ওরা কিন্তু চুরি কেন করবে এই প্রশ্নটাই ওদের মধ্যে আসবে না। সো যে কারণে ওরা অনেক এজ কেসেস গুলা ভাবতে পারে না, ধাক্কা খায় তারপরে ইমপ্লিমেন্ট করে ভাবতে পারে না। সো এই সবগুলো অ্যাসপেক্টে আমি বলবো যে একটা বাংলাদেশি জাপান বা এই টাইপের কান্ট্রি গুলাতে ক্যারিয়ার প্রসপেক্ট অনেক হাই। আর জাপানের পজিটিভ সাইড গুলো যদি বলি, মানে ওদের এখানে ওদের মানুষরা এমপ্লয়ি ম্যাটেরিয়াল হিসেবে পারফেক্ট। মানে তুমি আজকে রাতে একজনের বলে যাবা যে একটা কাজ করে রাখতে, কালকে সকাল পর্যন্ত, মানে সে আক্ষরিক তুমি যদি বলে এই কাজটা না করে যাবা না, এই কথাটা বললো বাংলাদেশের, আচ্ছা ঠিক আছে বাসায় যেয়ে আবার কালকে এসে করা শুরু করবে। এমনও হতে পারে তুমি পরের দিন এসে দেখবা যে ও ডেস্কে বসে কাজটা করছে। এবং ওরা মানে কি ওরা আক্ষরিক, মানে তুমি যেটা বলবা ওইটাকেই ওরা শুনবে এবং ওইটাই তারা বিলিভ করবে আর কি। তো যে কারণে যেটা হয় ওদের সিস্টেম বা ওই নেচারের কারণে বিল্ড আপ প্রসেসটাও এরকম যে সূক্ষ্ম জিনিস অনেক বেশি খেয়াল করে। এমনকি এটা আমার ওদের ল্যাঙ্গুয়েজের কারণেও মনে হয়েছে। ওদের ল্যাঙ্গুয়েজ গুলো ধরো কি খুবই ছোট ছোট, মানে ওদের এক পেজের ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লিখে ফেলা যায়। আচ্ছা, আমাদের ওইটা ধরো বেশি পেজ লাগবে। সো ওরা খুব ঘিঞ্জি জিনিসপত্র দেখে অভ্যস্ত, পড়ার প্যাটার্ন। ওদের ওয়েবসাইট যদি দেখো তুমি বলবা কি বাজে ওয়েবসাইট বানাইছে, একদম মানে সব কিছু দিছে, মানে কিন্তু ওদের চোখটাই এভাবে, মানে দৃষ্টিটাই এভাবে কাজ করে। সো যেটা হয় যে ওদের এই কারণে সূক্ষ্ম জিনিসটা দেখার অবজার্ভ করার ক্যাপাসিটি অনেক, যে কারণে জাপানের প্রিসিশন বা ওই যে রিলায়েবিলিটি কার বা সবকিছুর ক্ষেত্রে অনেক হায়ার, যেটা আমরা জেনেটিক্যালিও ওইটা থেকে পিছনে, মানে আমরা ওইটা পারবো না, মানে আমাদের ওই সূক্ষ্ম জিনিসগুলো আমাদের দ্বারা ইগনোর হবে, বাট ওদের দ্বারা ওইটা ইগনোর হবে না। ওরা মানে আমরা হয়তো একটা কাজ ডেলিভার করে দিব 90% পারফেকশন বা 80% পারফেকশন আসলে, ওরা 99% পারফেকশনের চেষ্টা করবে। তো যে কারণে যেটা হয় প্রসেসটা স্লো হয়, এবং প্রসেসটা স্লো হয় মানে কি ওরা মানে আউটসাইড দা বক্সও ভাবতে পারে না, আবার প্রসেসটাও স্লো, আবার প্রিসিশনও হাই। এটা একটা এমপ্লয়ির যে ক্যারেক্টার গুলো তুমি অ্যাকচুয়ালি খোঁজো। সো আমার কাছে এটা মনে হয়েছে যে ওদেরকে ক্যাপিটালাইজ করে আসলে অনেকগুলো বিজনেস দেওয়ার স্কোপ আসলে আছে। আপনি একটু আগে আপনার কথার দ্বারা আই গেস এগ্রি করছেন যে বিগ কোম্পানিজ আর অলওয়েজ বিল্ট উইদাউট এনি ফান্ড। যদি এটা ট্রু হয়ে থাকে তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে একজন স্টুডেন্টের কখন থেকে এন্টারপ্রেনারশিপ ট্রাই করা উচিত? আমি বলবো যেই টাইমেই সে আছে সেই টাইমে, মানে লাইক এখানে বিজনেসের জন্য কোনো এমন টাইম নেই কালকে বিজনেসের জন্য ভালো দিন। বিজনেস অলওয়েজ যেই টাইমে আমি এক্সিস্ট করি সেই টাইমেই। হ্যাঁ, বিজনেসের উপরে সিজন থাকতে পারে, ইয়া থাকতে পারে, বাট মাইন্ডসেটটা বা স্টার্টটা ওই সময় করে দেওয়া উচিত। আর স্টুডেন্ট যদি এখন ফার্স্ট ইয়ারের হয় বা বুয়েটের হয় বা যে কোনো ইউনিভার্সিটির হয়, প্রত্যেকটা জায়গায় তার কিন্তু অবজারভেশন মোডটা ওপেন রাখতে হবে। আমাদের ক্ষেত্রে মানে আমি বলবো বিজনেস লেন্স আর নর্মাল লেন্সের মধ্যে পার্থক্যটা হলো তুমি অলওয়েজ স্কোপ খুঁজতে থাকো, মানে ডানে বামে থাকাও, ডানে বামে মানুষের পারচেসিং নেচারটা দেখো, আরে ও তাইলে এইরকম টাইপের জিনিস কেনে, বা ও এই টাইপের জিনিস শুনলে এটা বেশি ট্রাস্ট করতো, এখন এই জিনিসটা বলতেছে না দেখে ট্রাস্ট করছে না। থাউজেন্ডস অফ আইডিয়া তুমি কিন্তু পাইতে থাকবা অলওয়েজ। অবজার্ভিং মুডটা যদি অন করো, মানে তোমার দৃষ্টিটা যদি চেঞ্জ করো যে ও কোনটা পরে, ও এই টাইপের জিনিস পরে, তার মানে এই টাইপের জিনিসের একটা চাহিদা আছে। তো এইভাবে যদি তুমি ভাবা শুরু করো, তোমার প্লাস পয়েন্ট হলো স্টুডেন্ট হিসাবে তুমি একটা কমিউনিটির মধ্যে আছো, তুমি একটা কোচিং এ পড়তে চাচ্ছ, তুমি একটা স্কুলে পড়তে চাচ্ছ, তুমি চারপাশে দেখতে পারতেছো যে হোয়াটস দে আর ডুইং। এটা কিন্তু একটা গ্রেট লার্নিং স্কোপ। ওই টাইমেই তুমি যদি ওদের কি দরকার এরকম টাইপের একটা কিছু বানাইতে পারো, এরকম কিছু একটা সোর্স করতে পারো, বানানোর অনেক ভীষণ বড় ব্যাপার, বড় গ্রাউন্ড ব্রেকিং থিওরি করাই দরকার নেই, ওর এটা দরকার তুমি জাস্ট এটা সোর্স করতে পারতেছো, এইটাই যদি করতে পারো দ্যাটস এ বিজনেস। এবং এটা থেকেই আমার মনে হয় স্টার্ট করা উচিত, জাস্ট সোর্স করা বা কানেক্ট করায় দেওয়া। অ্যান্ড শুরুর দিকের বিজনেস গুলোতে আমি বলবো কখনোই প্রফিটটা কত হবে এটা চিন্তা না করা, শুরুর দিকের বিজনেস জাস্ট করা, মানে ভলেন্টারিলি অনেক কিছু করি না আমরা, জাস্ট করা মানে সার্ভ করা। ওই যে বললাম ওই করে তুমি যেটা করবা, আচ্ছা ঠিক আছে ও ভাবতে পারে যে ওর একটা জিনিস দরকার, ওইটা ধরো আছে গুলিস্তানে, বাট তুমি যেটা করলা সেটা হচ্ছে গুলিস্তানের মামাদেরই নিয়ে আসলা বুয়েটে বা ঢাকা মেডিকেলে বা জিউতে, যে কোনো জায়গায় নিয়ে এসে তুমি ধরো ওইখানে একটা স্টল দেওয়াইলে করলা, তোমার এখানে কোনো গেইন নেই, তুমি জাস্ট একটা কানেকশন ব্রিজ হিসাবে কাজ করলা। এই যে তোমার ফ্রেন্ডরা জানতে পারলো যে তোমার সাথে ওই মামাদের কানেকশন আছে, এবং মামারা জানতে পারলো উনি কাজের লোক, কাস্টমার দিতে পারে। এই কিওয়ার্ডটা যে দুইজনের মাইন্ডে সেট হয়েছে, এইটা তোমাকে হয়তো বুয়েট পাস করার পরে বা ইউনিভার্সিটি পাস করার পরে মনে হবে আরে ও
ওর এরকম অনেক নেটওয়ার্ক আছে, আমার এরকম একটা জিনিস দরকার, কারে ফোন দিব, ওরে ফোন দিব, বিজনেস অটো তোমার কাছে আসা শুরু করবে আর কি। সো তুমি এরকম সিড অনেকগুলো ফেলে যাইতে হবে চলার পথে, অনেক সিডস, মানে তুমি কাউকে হেল্প করছো, তুমি ওর আক্ষরিক ভাবে আজকেই এক্সপেকটেশনটা ক্যালকুলেট করিও না, পরে করো, পরে করলে দেখবা যে ওইটা অটোমেটিকই বেশি আসবি। অ্যান্ড এটা আমাদের এমবিওতে শেখায়, সেটা হলো গিভ ফার্স্ট রিসিভ লেটার, মানে তুমি প্রথমে দেওয়া শুরু করো, দেন পরে নিবা। রিটার্ন সবসময় একটু বেশি হয় ভাই। এক্স্যাক্টলি। অ্যান্ড এটা মানুষেরও একটা নেচার কি, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে মানুষ খুশি বেশি হয় লেটার গ্র্যাটিফিকেশনের চেয়ে। মানে আমি তোমাদের দুজনেই যদি একটা এক্সাম্পল বলি, একটা কুইজ নেই, যদিও র্যাপিড ফায়ার তোমার নেওয়ার কথা। তো ধরো তোমাদের কাছে দুইজনের কাছে 1000 টাকা আছে, হ্যাঁ, তো আমি বললাম যে তোমরা একটা বেট বা একটা যে কোনো কিছু, মানে একটা বেট দিয়ে আমি বুঝাই, বেট দিয়ে বোঝানোটা ইজিয়ার, যে একটা ঘটনা ঘটবে কিনা, এটার জন্য তোমরা বেট করবা কত, ধরো লেটস সে 1000 টাকা বেট করবা, তো 1000 টাকা বেট করলে 1000 টাকা হারায় যেতে পারে, ঠিক আছে, আবার জিতলে তুমি ধরো 2000 করে পাবা। এইটা একটা সিনারিও ওয়ান। এই সিনারিওতে যে সেকেন্ড সিনারিওতে আসি, সেকেন্ড সিনারিওটা হলো তোমাদের কাছে 1000 টাকা আছে, একটা বেট তোমরা করবা, ওই বেটটার মধ্যে ধরো তোমরা জাস্ট টাকা পাবা, মানে কোনো কিছুই হারাবা না। এখন এই দুইটা খেলার মধ্যে কোন খেলাটা তোমরা চুজ করবা? যদি ভাই আমি ডেফিনেটলি সেকেন্ডটা। কেন? সেকেন্ডটাই তোমার কোনো লস নাই। মানুষ ন্যাচারালি মানে খুবই লসটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করে রাদার গেইন এর চেয়েও। যদি সেকেন্ড খেলাটাতে আমি মার্জিন বললাম যে ধরো এখানে তোমার 2000 না, এখানে তুমি 100 টাকা গেইন করবা, স্টিল তোমরা সেকেন্ড ওয়ানটা খেলতে চাইবা, রাইট? কারণ সেকেন্ড ওয়ানে তোমার কিছুই হারাবে না, পাইলে 100 পাবা। আর ফার্স্ট ওয়ানে তুমি 1000 হারাইতে পারো, কিন্তু পাইলে আবার 2000 পাই যাবে। সো মানুষের অলওয়েজ লস অ্যাভয়েড করতে চাই, এটা মানুষের নেচার, এটা সবার মধ্যেই মোটামুটি কম বেশি আছে, জেনারেল নেচার। এই জেনারেল নেচারটাই যদি তুমি রিড করতে পারো, তুমি কিন্তু থাউজেন্ডস অফ বিজনেস বানাইতে পারো। সো তোমার যেটা করতে হবে সেটা হলো তুমি বেসিক্যালি মানে একটা মেকানিজম বানাইতে হবে যেখানে মানুষের ফিল হয় সে কিছুই হারাবে না, সে জাস্ট গেইন করতে পারে। এইভাবে যদি করতে পারো, এইটা একটা অ্যাঙ্গেল। এইভাবে তুমি অনেকগুলো বিজনেস করে। সেকেন্ড আরেকটা অ্যাঙ্গেল কি? সেকেন্ড আরেকটা অ্যাঙ্গেল হলো তুমি একটা জিনিস বিক্রি করতে চাও, তুমি এখন জিনিসটাকে পজিটিভ ফ্রেমিং এও দিতে পারো, নেগেটিভ ফ্রেমিং এও দিতে পারো। তুমি কোন ফ্রেমিংটা চুজ করবে? এটা কিন্তু ইনভার্সে চলে গেলাম, মানে তুমি একটা জিনিস বিক্রি করতে চাও, এটা তুমি কোন অ্যাঙ্গেলে বিক্রি করবা? যে এই জিনিসটা না নিলে আপনার এই ক্ষতি হবে, ওর এই জিনিসটা নিলে আপনার এই উপকার, ক্ষতিটা। কারণ কি, মানুষ লস অ্যাভয়েড করতে চায়, এটা গেইনের ক্ষেত্রেও, যেটা এক্সিস্টিং আছে সেটা হারানোর ক্ষেত্রেও। সো তুমি যখন একটা জিনিস পিচ করতেছো, নেগেটিভ ফ্রেমিং এ যখন তুমি সেটা পুশ করবা, মানুষের কাছে মনে হবে আরে এটা যদি আমি না নিই আমার হেলথের এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এইটা মোর মানে লাইকলি মানুষ নিবে, কারণ সে ফিল করতেছে তার একটা জিনিস লস হচ্ছে। মানুষ লস নিতে চায় না। ভাই আপনার একটা রিসেন্ট পোস্ট দেখছি, আপনারা হচ্ছে এআই নিয়ে একটা সার্ভে করতেছেন যে স্টুডেন্টরা এআই ইউজ করে কিভাবে পড়াশোনা করে। তো আপনার কাছে কি মনে হয় যে ফিউচারে কি এআই টিচার রিপ্লেস করে ফেলবে, বা যদি করেও ফেলে আর ইউ গাইজ ওয়ার্কিং অন ইট? আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে এআই টিচারকে রিপ্লেস করবে কিনা। অ্যাট সাম পয়েন্ট করবে বলতে আমি এখন কতটুকুকে করা বোঝাচ্ছি। আমি যদি করা বোঝাই যে সামারাইজার, ডেফিনেটলি একটা টিচার, একটা হিউম্যান বিং যেই সামারাইজ করতে পারবে। এর তুমি যদি বলো এটা আমার 2 ওয়ার্ডে লেখা দাও, ও 2 ওয়ার্ডে লিখে দিবে, 32 ওয়ার্ডে লেখা দাও 32 ওয়ার্ডে। সো সামারাইজার টুল হিসেবে আমরা নিজেদেরকে চিন্তা করলে আমরা আগেই হেরে গেছি, রাইট? আরো অনেকগুলো অ্যাসপেক্ট আসবে, যে অ্যাসপেক্টে হয়তো আমরা এখন বেটার, সেটাতেও এআই ওভারটেক করবে। আমাদের নতুন উপযোগিতা তৈরি করতে হবে। আমাদের এখন উপযোগিতা কি চিন্তা করি আমরা, মানে উপযোগিতা তৈরি করি যে একটা ছেলে মেয়েকে পড়ায় দেওয়া না, ওকে পড়বে ওই কন্ডিশনটা ক্রিয়েট করায় দেওয়া, মানে ও যেন পড়তে বসে এইটাকে ক্রিয়েট করে দেওয়া। টু বি অনেস্ট, এটার মধ্যে কিন্তু তোমরা আরো আগায় যাবা আমাদের চেয়ে। কেন? কারণ তোমরা হয়তো অনেক ইন্সপায়ারিং জিনিসপত্র ওদেরকে দেখাইতে পারবা বা বলতে পারবা, যেটা হচ্ছে কি ওকে পড়তে আসবে, পড়বে ও কিভাবে, এটা অ্যানাদার গেম। বাট তুমি যে গেমটা খেলতেছো সেটা হচ্ছে ও পড়তে আসবে কি আসবে না, ওই ডিসিশনটা নিতে ওকে হেল্প করতেছো।
অ্যান্ড টিচারদের আমরা যেটা করি সেটা হলো, হ্যাঁ আমাদের টিচার তো টানা ক্লাস নিচ্ছে, তো আমরা এখন নতুন যেটা করতেছি আমাদের টিচারদের মধ্যেও বলার চেষ্টা করি যে ক্লাসের মধ্যে এখন হ্যাঁ গল্প করে ক্লাস নষ্ট করা না, বাট এটা আছে না যে এআই হয়তো পড়াই দিবে, মাঝখানে কোন জোকটা বলতে হবে জানবে না, কোন গল্পটা বলতে হবে জানবে না, ওইটাকে এমফাসাইজ করতেছি আমরা, হিউম্যান টাচটা। সো যেটা স্পন্টেনিয়াসলি হবে, যেটা ওর কমেন্টের ভিত্তিতেই হবে, এই টাইপের জিনিসগুলো। এমন না যে এটাও এআই করতে পারবে না, এআইও ওই হিউম্যান গুলো ডেভেলপ করা হবে এআই এর মধ্যে, হচ্ছে অলরেডি এক্সিস্ট করে, হয়তো আমাদের কাছে এক্সট্রা আসে নাই, বাট এই জিনিসগুলো যখন হবে তখন আমাদের নতুন উপযোগিতা তৈরি করতে থাকতে হবে। আমি বলবো যে এডটেকটাও একটা সময় বিশ্বাস করতো না আর কি মানুষ, মানে স্পেশালি আমরা যখন শুরু করছি তখন পেইড কন্টেন্ট নামানো মানে হচ্ছে ক্রাইম, অপরাধ, গুনাহ, মানে কেন পেইড কন্টেন্ট নামানো হয়েছে, বাট এখন তো এটা নর্ম, মানে একদম স্বাভাবিক, পেইড কন্টেন্ট থাকতে পারে, অ্যাকসেপ্ট করে নিছে সোসাইটি, রাইট? সো এখনো এমন অনেক জিনিস আছে যেটা আজকে বললে মানুষ আজগুবি ফিল করবে, দূর মানে কি বলতেছে বা না বলছে, এটা হবে। আর টেকনোলজির একটা বিষয় কি, টেকনোলজিকে আমরা খুবই শুরুতে যখন টেকনোলজি আসে সবসময় আমাদের মানুষের নেচারটাই হচ্ছে টেকনোলজিটাকে খুবই আন্ডার এস্টিমেট করা শুরুতে। এটা ইন জেনারেল, যেমন স্মার্ট বোর্ড যখন আসলো শুরুতে, স্মার্ট বোর্ড ভালো না, হোয়াইট বোর্ড ভালো, ভাই এরকম থাউজেন্ডস অফ পোস্ট ছিল এটাকে, যে হোয়াইট বোর্ড প্রাইড, হোয়াইট বোর্ড ক্লাস, হ্যাঁ ব্ল্যাক বোর্ড লিগেসি আছে, হোয়াইট বোর্ড লিগেসি আছে, এখন তো স্মার্ট বোর্ড মানে টেকনোলজি হবেই। সো মানে এখন জিনিসটা হলো টেকনোলজিতে ভুল করবে তারাই যারা হচ্ছে কি টেকনোলজির ফার্স্ট ভার্সনটা দেখে টেকনোলজিকে অলরেডি একটা কনক্লুশন টাইনে ফেলবে, এটা টেকনোলজি পারবে না আমার সাথে। ফার্স্ট ভার্সনকে জাজ করা মানে খুবই নাইভ, মানে জাজ করতে হবে অলওয়েজ কি ও এই ভার্সনে এটা পারতেছে, তার মানে ওর 3 নাম্বার ভার্সনে আমাকে আমি রেটটা বুঝতে পারছি কি তাড়াতাড়ি ইভলভ হচ্ছে। এক্স্যাক্টলি। সো আমি বলবো যে এর থেকে যারা আছি আমরা সবারই আসলে এই জায়গায় এই কনসিয়াসনেসটা দরকার যে হ্যাঁ আমাদেরকে রিপ্লেস করবে না, আমাদের পজিশনটা চেঞ্জ করবে, আমাদের নতুন পজিশনে যাওয়ার জন্য ওই এজিলিটিটা থাকতে হবে। মানে আমরা ধরে রাখলে হবে না যে আজকে যেটা করতেছি এটাই বাপ দাদা 14 গোষ্ঠী মিলে এটাই চলতে থাকবে জীবনে, এআই কে টুল হিসেবে ইউজ করা শিখতে হবে আর কি। টুল প্লাস আরো যদি আদার কিছু থাকে, এআই কে তো নিউ ইলেকট্রিসিটি বলা হচ্ছে, মানে লাইক কারেন্ট যেমন আমাদের ছাড়া অচল হয়ে যায়, সো এআই কে তো ওইভাবেই ট্রিট করা হচ্ছে অ্যাটলিস্ট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে, সবাই যেভাবে ইন্ট্রোডিউস, এটা একটা লেয়ার, মানে ইন্টারনেটের মতন একটা লেয়ার, ইলেকট্রিসিটির মতন একটা লেয়ার। সো জিনিসটা যদি ওইরকমই হয় তাহলে কিন্তু সবার হাতেই যদি এই জিনিসটা থাকে তাহলে কিন্তু সবাই আবার ইকুয়াল গ্রাউন্ডে চলে আসবে। একটা পার্সন ভালো করে ফেলবে, একটা গোষ্ঠী ভালো করে ফেলবে যারা হচ্ছে এটাকে আগে ক্যাপিটালাইজ করছে, ফার্স্ট মুভার হিসেবে আগে গেছে। সো ওই পার্সনটা হইতে চেষ্টা করাটা ইম্পর্টেন্ট। ভাই আমাদের একটা আইডল আছে, ইউ আর ওয়ান অফ দেম। আপনাকে যদি কোশ্চেনটা করি, হু ইজ ইউর আইডল? টু বি অনেস্ট, উদ্ভাসের যে ভাইয়াগুলো ছিল, সোহাগ ভাই থেকে শুরু করে তারপরে চমক হাসান ভাইয়ের নাম আমি অলরেডি মেনশন করছি, বা ওনারা যারা ছিলেন, আমি বলবো না যে ওনাদের এভরিথিং মানে আমার এখানে আমার ওনাদের পার্সোনালিটিটা ভালো লাগতো। আমি অলওয়েজ পার্সোনালিটিটার উপরে বেস করি মানুষদেরকে মানে লাইক ফলো করি বা করি না, মানে তার একটা ইন্ডিভিজুয়াল একটা স্কিল থাকতে পারে, ওই স্কিলটা অনেক ভালো, বাট আমি ওটার চেয়ে বেশি প্রায়োরিটি দিই তার পার্সোনালিটিটা। সে কিভাবে কথা বলে, সে কথা বলার সময় কোন জায়গায় থামে, এবং কিভাবে সে একটা জিনিস অবজার্ভ করতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে মোর ইম্পর্টেন্ট। সো এই অ্যাঙ্গেল থেকে টু বি অনেস্ট আমি তোমার কাছেও বলতেছিলাম যে বুয়েটে আমাদের আগে যারা ছিল এরা মোর গ্ল্যামারাস আমার কাছে মনে হয়েছে। আবার আমি জানি না তোমাদের পার্সপেক্টিভটা কি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডে বাই ডে আগে যে কনভারসেশনস গুলা করতো, লাইক ধরো ভালো ইউনিভার্সিটি ছেলেমেয়েরা নিজেদের মধ্যে, ওই কনভারসেশন স্ট্যান্ডার্ড অনেক লো হয়ে যাচ্ছে ডে বাই ডে। মানে এটা অ্যাটলিস্ট আমার অবজারভেশন, মেবি আমি জেনারেলাইজ করে ফেলতেছি, বাট আমি বলবো যে মানে আগে ইন জেনারেল মানে ইয়াটাই ডিফারেন্ট ছিল, মানে তাদের গ্ল্যামারটাই ডিফারেন্ট ছিল। সো এটা আমার মনে হইতো, বাট স্টিল এটা স্বাভাবিক, জেনারেশন চেঞ্জ হবে, সবসময় নতুনদের কারণেই অ্যাডপ্ট হইতে হবে। মানে আমি কখনোই বলবো না যে পুরোনোদের মানে এমন হয়ে থাকা যে আমরা বেটার, আমরা নতুনদের মানবো না, বরং অলওয়েজ অপোজিটটা করা উচিত। জাপানের একটা এক্সাম্পলই দিই, মানে জাপান তো সবাই জানে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বেশ একটা জাতি ছিল, একটু অ্যাগ্রেসিভ জাতি ছিল, এত ক্লিন ছিল না কিন্তু জাপান, মানে এখন যেমন জাপান অনেক ক্লিন না, এটা কিভাবে হয়েছে? বেসিক্যালি এটা বড়রা ছোটদের শিখায়নি, ছোটরা বড়দের শিখাইছে। ওদের স্কুলগুলাতে
বাচ্চাদের শিখাইছি না এই ময়লাটা এখানে ফেলিও না, ওরাও আমাদের মতন রাস্তায় ময়লা ফেলতো, ওরাও আমাদের মতন এরকম করতো। বাচ্চাদের শিখাইছে যে ময়লাটা এখানে ফেলতে হয়। বাচ্চা বাসায় যেয়ে বাবা আমাকে বলছে যে এই তুমি এখানে ময়লা ফেলছো কেন, এটা এখানে ফেলতে হবে। বাচ্চারা চেঞ্জ করছে বড়দের। সো সো নতুনদের থেকে অ্যাকচুয়ালি শেখারও অনেক কিছু আছে, এবং অ্যাকচুয়ালি নতুনরা মানে বলে না যে তোমরাই ভবিষ্যৎ, অ্যাকচুয়ালি আমি ফিল করতে পারছি যে আসলে নতুনরাই যে চেঞ্জ আনতে পারে, পুরোনোরা কিন্তু চেঞ্জ আনতে কম পারে। স্লো থাকে, বাট নতুনরা যেটাকে ইয়া করবে মানে ধারণ করবে, ওইটাই কিন্তু ইভেনচুয়ালি আগাবে। সো আমি বলবো যে আমি এটা বলছি যে আমাদের আগের ভার্সনটা মোর গ্ল্যামারাস মনে হইতো, বাট স্টিল এখনকার জেনারেশনেই আমাদের অ্যাডপ্ট করতে হবে। তোমরা যেই নেচারটাই বা পরের জেনারেশন যেই নেচারটাই আনে ওইটাই আমাদের নিতে হবে, গ্রহণ করতে হবে। আচ্ছা ভাই, ওয়ান লাস্ট কোয়েশ্চেন ফ্রম মাই সাইড, আপনার অনেক টাইম নিয়ে নিচ্ছি, তো আপনার কি আমাদের এডেড গ্রুপের জন্য ওয়ান পিস অফ অ্যাডভাইস আছে যেটা করলে আমরা সোসাইটি বা এডুকেশন সেক্টরে আরেকটু বেটারমেন্ট করতে আচ্ছা, পারবো? একটা কোশ্চেন আছে আমার অনেক কিউরিয়াস অনেকদিন ধরে, সেটা হলো এডেড নামটা কেন এডেড? ভাই এটা হচ্ছে মৃধা ভাই দিছে। ভাই ছোট্ট একটা পার্ট, সেটা হচ্ছে এডেড নামটা দুইটা এডি আছে। সো আপনি যেটা বলেন যে এড মানে এডুকেশন বোঝায়, তো পার্সোনালি সেইং আমি এটা এভাবে চিন্তা করি যে ওয়ান এড হচ্ছে আপনার একাডেমিক যে পড়ালেখা ইভ্যালুয়েশন এটার জন্য, আদার এডের কিছু পার্সপেক্টিভ আমি জানি না আপনার কাছে গেছে কিনা, আমি আলটিমেট সিলেবাস নামে একটা জিনিস করি, দিস কাইন্ড অফ আ প্লে লিস্ট ওয়ার আই টক অ্যাবাউট দ্য ফ্লজ অফ দ্য সিস্টেম, আই টক অ্যাবাউট ইসলাম যেটা আমার রিলিজন। এই যে পোর্শনের যে এডুকেশনটা, যে আমরা একটা স্কিলফুল নেশন চাই যারা প্রবাবলি একদম স্লেভারি থেকে বের হয়ে এসে নিজেকে নিয়ে চিন্তা করতে পারে, সো দ্যাট সেকেন্ড পার্ট ইজ এড, অ্যানাদার এড আর কি। সো দুইটা এড মিলে এড আসছিল, সেটা আমার মাথায় ক্লিক করলে দেন এটাকে মেরিট বলছে। এই জিনিসটা আমিও ধারণা করছিলাম, আমি ইনফ্যাক্ট আমাদের গ্রুপগুলোতেও কথা বলছিলাম, এডের নামটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। কারণ মানুষরা কিন্তু মানে এডটেকটাকে মোর গ্লোরিফাই করা, মানে আমি বললাম যে আমি অলওয়েজ এম্পাওয়ার করতে চাইছি এড পার্টটাকে মোর, রাইট? সো এড পার্টটাকে মোর, তো আমার একটা সফট কর্নারও আছে, বায়াসনেসও আছে এটার প্রতি। সো এড তো আমার কাছে মনে হয়েছে যে ওরা অ্যাকচুয়ালি ট্রু গেমটা বুঝছে। এটা আমার কাছে মনে হয়েছে। আর যেটা বলতেছিল যে প্রশ্নটা এডেড গ্রুপের হাউ ক্যান ওয়ান পিস অফ অ্যাডভাইস ভাই আপনার তরফ থেকে? তো ফার্স্ট অফ অল বললামই যে টিচিং এ আমরা যেহেতু আমরা পড়াচ্ছি বা এরকম, সো এডটেক তো ইভলভ হবেই বা সামনে আগাবি। সো তোমাদের ওয়েটেজটা কিন্তু বাড়বে, মানে তোমরা এখন যেটা করছো আমার সাথে যেটা করতেছো সাজেশন বেটা, এটার ওয়েটেজটা বাড়বে ডেফিনেটলি। কারণ এই জিনিসটা হচ্ছে কি মানে লাইক তুমি যেটা ভাবতেছো সেটা ওকে জানাচ্ছ, এবং এটা বইয়ে নাই। কারণ যেটাই ডকুমেন্টেড, যেটাই বইয়ে আছে ওইটাই এআই মেবি আরো বেটার সামারাইজ করতে। সো জাস্ট এই ট্র্যাকটাই কন্টিনিউ করো, হোপফুলি 5-10 ইয়ার্স পরে দেখা যাবে যে এটাই এডটেক বা এটাই একটা মানে স্ফিয়ার ক্রিয়েট করবে। এটা আমার ধারণা। আমি বলবো না খুব বেশি নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে, নতুন কিছু চাইতে, জাস্ট কনসিস্টেন্ট থেকে আগানো। আর হেলথ নিয়ে কথা হচ্ছিল যেহেতু, তো আমি বলবো যে ইন্ডিভিজুয়ালি তোমাদের হেলথ বা তোমাদের নেটওয়ার্কিং ওই জিনিসটাও ওপেন করা, যেটা আমরা অফ ক্যামেরা বলছি। ডু ইউ নো ভাই একটা প্রবলেম, উই হিট দ্য জিম একসাথে। প্রবলেমটা কি হয় এটা পরে বলতেছি। ও হচ্ছে শুকনা, আম ফ্যাট। আমি লাস্ট 1 ইয়ারে 20 কেজি প্লাস হয়েছে, আমি আপনাকে বলছি। আমাদের পুরো যে ব্যায়ামের যে ক্লাসটা এটা কিন্তু পুরো ডিফারেন্ট। হ্যাঁ, সাউথ পোল টু নর্থ পোল, এই একটা ইস্যুর জন্য অনেক প্যারা খাই, যেহেতু আমরা লাইক গুড বাডিস, যদিও আমার জুনিয়র, বাট আমরা ভেরি গুড বাডিস। জিমে গেলে দুজন দুই কর্নারে, একজন কার্ডিও করতেছে আরেকজন হচ্ছে ওয়েট লিফট করতেছে। এটাই ভুলটা, এটাই ভুলটা। আমি বললাম আমাদের ক্ষেত্রে এসিএস এর ক্ষেত্রে কি হয়েছে, এসিএস এর পেপারও বলি যারা জানে না। এসিএস আমরা যখন শুরু করি একদম কত 4th না 5ম মাসে আমরা হেলথ ক্লাবের মেম্বারশিপ নেই রেডিসনের। সো এরকম আমরা অনেকগুলো ঘাটাইছিলাম যে কোনটারটা ভালো হবে, কোনটারটা কাছে হবে। সো এটা অনেকগুলোই আছে এরকম। ওই টাইমে আমাদের জন্য এটা ভীষণ এক্সপেন্সিভ ছিল, বলছিলাম প্রায় 1,60,000 টাকার মতন পার পার্সন, 1 বছরের মেম্বারশিপ। ওইটা আমাদের জন্য অনেক টাকা জাস্ট ইয়ার জন্য। রেদার একটা ছোট্টখাটো জিমে গেলে, এলাকার জিমে গেলে নট মোর দেন 3,000 পার মান্থ। সো তারপর আমরা ওইটা যখন নেই, ওইটা আমাদের জন্য একটা লাইক টার্নিং পয়েন্ট ছিল আমাদের, মানে ডিসিশন ওয়াইজ। কারণ সবাই আমরা ওইখানে মানে বাধ্য করতাম। মাসুর ভাই যখন আমার এখানে আসছে, মাসুর ভাইয়ের প্রথম কাজই ভাই চলেন আপনার আজকে মেম্বারশিপ দিয়ে দিব, এটা আমাদের এসিএস থেকে। তো আমরা সবাইকে মেম্বারশিপ দিছি। তো মেম্বারশিপ দিয়ে হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেকের আশা টাফ ছিল ক্লাসের কারণে, বাট আমরা যেটা করতাম সেটা হলো আমরা কখনোই মাথায় রাখতাম না যে জিম করতে যাচ্ছি বা ইয়ে করতে যাচ্ছি। আমরা বলতাম যে আমরা আড্ডা দিতে যাচ্ছি বা কথা বলতে যাচ্ছি।
এবং আমরা জিম পার্টটাতে টাইম কম স্পেন্ড করতাম, হাঁটতাম, চারপাশে হাঁটার জায়গা ছিল, That itself is gym. ওইখানে হাঁটতাম হাঁটতে হাঁটতে কথা বলতাম। Yes. আমরা অলওয়েজ জিম বা যে অ্যাক্টিভিটিটা ওইটা সাবকনশিয়াসলি আচ্ছা যেন হয়, আর কনশিয়াসলি যেন কনভারসেশনটা হয়। এইটা আমাদের মানে ডিজাইনটা ছিল মানে আমাদের হেলথের ক্ষেত্রে, এবং ইট টার্ন আউট ভেরি ওয়েল। মানে আমরা যতজনই এখানে করছি, এভরি প্ল্যান, এভরিথিং তুমি চারপাশে যেটা দেখো সবগুলোই এখানে হাঁটার থেকে আসা, বা সুইমিং করতে করতে এক জায়গায় দাঁড়ায়, এটা তো করতে পারি আমরা, এটা করি, এভরিথিং এভাবে আসছে, এভরিথিং মানে অ্যাচিভ থেকে শুরু করে সবকিছু, মানে হাঁটার থেকে ইয়া করা, মানে ডিরাইভ করা। We need to change things. ভাই আমরা একটা ছোট্ট স্টোরি শেয়ার করি, অনেক টাইম খাচ্ছি। আমরা কি করি, জিমে গেলে কি হয় জানেন না, একদম লাস্ট অফ দ্য মান্থ থাকে না, যখন উই হ্যাভ টু পে দ্য ডিউস, আমরা তার আগের দিন মোটিভেটেড হয়ে জিমে যাই, উই ক্লিয়ার দ্য ডিউস, নেক্সট মান্থের পেমেন্ট দিয়ে আর যাওয়া হয় না, আবার মাটন লাস্ট হচ্ছে না একজন, যেমন তোমাদের দুজনের মধ্যে বা তোমাদের টিমের মধ্যে একজনের লাগবে, সে হচ্ছে পুশ দিবে যে না আমরা যাবো, আজকে এখানে যাবো, যত কাজই থাকুক ওই কাজটা কাজের জায়গায় এরকম। কারণ কি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিজনেস ক্রিয়েট হয় যে আজকে আমি একটা বিজনেস দিব এরকম ভাবে না, কারোর সাথে র্যান্ডমলি টক করতেছো, মিলে গেছে, বা আরে ওর এটা আছে আমি তো এটা বিক্রি করতে পারবো, বা আমার এটা আছে আরে ও তো এটা বিক্রি করে দিতে পারবো, দ্যাটস দ্য থিং। সো এরকম তুমি যে র্যান্ডমলি পিপলের সাথে টক করতেছো, এবং ওইরকম একটা ইনভায়রনমেন্ট স্বাভাবিক, যেহেতু ওইটা একটু প্রাইসি ছিল জায়গাটা, সো ওই জায়গায় যখন যাওয়া হয়েছে, আমরা যে নেটওয়ার্ক গুলো বিল্ড করছি, টু বি অনেস্ট আমরা আফসোস করতেছিলাম না 1,60,000 টাকা মেম্বারশিপ। সো আমি যদি ফিগারে বলি, আমার এখন পর্যন্ত রেডিসনের হেলথ ক্লাবের মেম্বারশিপে হয়তো খরচ গেছে কত 4 লাখ, মানে ফ্যামিলি টাইম সহ 4 লাখের মতো, মানে কয়েকটা ইয়ার তো গেছে। তো বাট আমি ওখান থেকে কোয়ান্টিটিভলি যদি ডিরাইভ করি কত টাকা আর্ন করছি জাস্ট ওইখানে যাই মিটিং গুলার থেকে, ওইখানে আমি যতগুলো টিচারের সাথে মিটিং করছি একটা ডিলও ইয়া হয়নি। আমি সবগুলো টিচারের সাথে তুমি দেখবা যে যারাই ছিলেন সবগুলো টিচারের সাথে যখন কথা বলছি, সব ওই জায়গায়, মানে ওই জায়গায় যে কথা বলছি ডিল লক। সো যেটা বলছিলাম যে আমি যদি ফিনান্সিয়ালি এটা কনভার্ট করি, ফিনান্সিয়ালি কনভার্ট করলে নট মোর দেন 20 CR, মানে 4 লাখ এর ROI 20 CR, মানে নট লেস দেন 20 CR, যেটার এগেইনস্ট 4 লাখ ইজ নাথিং। হ্যাঁ। সো অথচ আমি কিন্তু জানতামও না যাওয়ার আগে এটা পসিবিলিটিস। সেম আরেকটা জিনিস ঘটছিল, ধরো আমরা দুবাইতে যাই, সো দুবাইতে যাওয়ার সময় একটা এজেন্সি হয়ে যাই, এজেন্সি হয়ে যাওয়ার পরে এজেন্সির এত খরচ রাখছে পার পার্সন কত 4 লাখ টাকার মতন রাখছে, মানে অথচ খুবই শর্ট স্টে, 4 to 5 লাখ টাকা এরকম রাখছে। সো আমাদের কাছে তখন মনে ছিল যে এত টাকা খরচ করে ফেলতেছি, একটু গিল্টি ফিল কাজ করতেছে। আমার আবার খুব বেশি খরচ করলে গিল্টি ফিল কাজ করে কেন, আমি চিন্তা করি যে সে টাকাটা যদি একটা গরিব মানুষ খাইতে পারতেছে না, এরকম টাইপের একটা চিন্তা আসে মাঝে মাঝে। তো তখন আমার মনে হয়েছে যে না, এটা জাস্টিফাই করবোই, মানে এই টাকাটা উসুল করব। ওইখানে যে র্যান্ডমলি আমরা রাস্তাঘাটে দেখা শুরু করছি কি করা যায়, তখন একটা প্রেশার যে জাস্টিফাই করবো, এই যে সেম ল্যাপটপটার মতো। তো তখন আমরা একটা এটিএম বুথের মতন দেখি ক্যাশ দিয়ে ইয়া করা যায়, ডিজিটাল প্রোডাক্ট কেনা যায়, অ্যাপেল গিফট কার্ডস বা এইরকম টাইপের জিনিসপত্র কেনা যায়। বেসিক্যালি আমরা যেটা করছি, আইসে অ্যাচিভে সেম টেকনোলজিটা বিল্ড করছি, কারণ গার্জিয়ানরা আইসে আমি এক্সপেক্ট করতে পারবো না মোবাইলে বসে সে পে করবে, বাট আমি চাই যে ক্যাশ দিবে, আমার এটা ডিজিটালি জিনিসটা হবে ইনস্ট্যান্ট। কিভাবে করা যায়, সো সেম, মানে আমি খুব ডিটেল টেকনিক্যালি যাচ্ছি না, বাট সেম জিনিসটা করছি জাস্ট ওইটার থ্রুতে, মানে ওই টেকনোলজিটার থ্রুতেই এখন পর্যন্ত আর্ন করছি হয়তো কত 4 CR। সো মানে আমি অলওয়েজ চেষ্টা করি যে কোনো একটা ইভেন্ট ঘটুক না কেন লাইফে, যে ইভেন্টটা মনে হচ্ছে খারাপ বা যে ইভেন্টটা মনে হচ্ছে গিল্টি ফিল, ওই ইভেন্টটাকে জাস্টিফাই করার নেশায় থাকতে হবে। মানে আমি এই ডিসিশনটা নিছি, এটা খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে ডিসিশনটা, বাট এই ডিসিশনটা আমি জাস্টিফাই করবো নো ম্যাটার হাউ। এবং তুমি যখন ওইভাবে চিন্তা করবে তখন অটোমেটিকই তোমার মানে চোখটা ডিফারেন্টলি দেখা শুরু করে জিনিসগুলো। বল ভাই, এখন এমন একটা কাজ করবো যেটা মনে হয় অপার ভাই কোনোদিন কখনো কোথাও করে নাই, উই কল ইট র্যাপিড ফায়ার। আমরা কিছু কোয়েশ্চেন করবো অ্যাজ ইট ইজ, আপনাকে একদম সব থেকে কম টাইমে এটার উত্তর করতে হবে। শিওর। ওয়েল ভাই, র্যাপিড ফায়ারে যে কোয়েশ্চেন গুলো করবো ভাই, এটাতে কিন্তু মানে কাইন্ড অফ বলতে পারেন ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ঠিক আছে? তা আমি জাস্ট স্টার্ট করতেছি ভাই। ACS যদি একটা সুপার হিরো টিম হয়, হু ইজ দ্য আয়রন ম্যান হিয়ার? সবাই। ভাই আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্রাজিল। BMW or Mercedes? Mercedes.
Okay, next is who is the funniest among ACS Obi. teachers? আনডাউটেডলি অভিজিৎ তুষার ভাইয়া। ভাইয়া রয়্যাল সাবজেক্ট কোনটা, ম্যাথ আর ফিজিক্স? ফিজিক্স, Okay, your turn. ওকে ভাইয়া, ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল? মেডিকেল। বেস্ট থিং অ্যাবাউট বুয়েট? One word ভাই। নেটওয়ার্ক। ওকে, ডিড ইউ এভার ফেল্ট লাইক গিভিং আপ যখন আপনি এসএস বিল্ড করতেছিলেন? ইয়েস। ওকে, বেস্ট মোমেন্ট অফ ইয়োর লাইফ? বাবা হওয়া। স্যাডেস্ট মোমেন্ট অফ ইয়োর লাইফ? নানা নানুকে হারানো। ওকে, আমি যেটা দেখলাম যে আল্লাহ আসলে বাধাগুলো দেয়, মানে তুমি একটা বিগার জাম্প দিবা এর জন্য। ইভেন ইফ তুমি বিগার জাম্প না দিতে পারছো, এটাও তুমি ডিফারেন্টলি। আমি একটা কথা এটার সাথেই বলতে চাই, জাস্ট সবসময় যে আমার সাকসেস হয়েছে জিনিসটা তা না। কিছুদিন আগেই আমি আরেকটা বিজনেসও আমার ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট একটা ফ্রড এর শিকার হই। ফ্রড মিনস যার উপরে ট্রাস্ট করে ইয়াটা করা সে অস্বীকার করে, মানে একদম মানে লাইক যেহেতু আমি অনেক ক্ষেত্রেই ট্রাস্টটা বেশি করি, এবং এটা কেন করি কারণ আমি চাই যে ইন রিটার্নে সেও আমাকে ট্রাস্টটা করুক। সো সে যখন এই বিট্রাটা করলো, তো তখন মানে আমার থ্রুতে আবার অনেকে ইনভেস্ট করছিল ওই জায়গায়। মানে আমি যেহেতু এখানে গেছি, আমার থ্রুতে অনেকে ইনভেস্ট করছিল। সো আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমার বাকিদের ট্রাস্টও হারাইলাম, বাকি যারা আমার থ্রুতে ইনভেস্ট করছে ওরা আর ট্রাস্ট করবে না সামনে আমাকে, কারণ একটা ফেইলড জায়গায় করা হয়েছে। সেকেন্ডলি যেই মানুষটা নিছে এটা মানে ফিনান্সিয়ালিও তো একটা গ্রেট লস। তখন আমি আসলে মানে তখনই আমি ইউটিউব ঘাটাছিলাম, একটা ইউটিউবের একটা আসতেছিল আর কি, ইসলামিক একটা ভিডিও। সেখানে বলা ছিল আর কি এরকম যে তোমাকে যদি কেউ ঠকায়, তো সাময়িকভাবে মনে হইতে পারে এটা তোমাকে ঠকাইছে, মানে পুরো মেসেজটা এরকম ছিল না, বাট ইন্টারপ্রিটেশনটা আমি বলতেছি আমার মতন করে, যে সাময়িকভাবে মনে হচ্ছে ঠকাইছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমাকে ঠকায় না, এটা তোমাকে জিতাইছে। কজ আমি আজকে যে ইনভেস্টগুলো করতেছি, ইনভেস্টগুলো আমাকে দুনিয়াতে রিটার্ন দিচ্ছে মোস্টলি। বাট যদি সে আমাকে টাকাটা মাইরে দেয়, টাকাটা সে যদি আমাকে মারে, এইটার বিনিময়ে আমি আখিরাতে আমার সকল গুনাহ দিয়ে দিতে পারবো, আমি তার সকল সোয়াব নিয়ে নিতে পারবো। এটা তো গ্রেটেস্ট ইনভেস্টমেন্ট না? মানে এর চেয়ে বেশি ইনভেস্টমেন্ট তো আর পসিবল না, রাইট, একটা মানুষের পক্ষে। সো ওইটার পরে আমি লিটারেলি মানে আমার ওই জায়গাটাই বাধা ছিল যে আচ্ছা সবসময় কি তাহলে মানে আমি তো অলওয়েজ জাস্টিফাই করার চেষ্টা করি যে এই জিনিসটা রাইট, মানে খারাপ হইলো এটা রাইট, সেটা কেমনে জাস্টিফাই করবো? সে তো আমার কারণে তো অনেকের লস করলো। তো তখন আমি ওই জিনিসটা যখন জানলাম, মানে এটা জানতাম আগে থেকে, বাট ওইটা যখন আবার আসলো আমার সামনে, এরপর থেকে আমি আরো বেশি বুক পিট ছাড়া হয়ে গেছি। কেন? কারণ তখন আমার মনে হচ্ছে যে আমাকে যদি কেউ ঠকায়, আমি চাই ঠকানো। কারণ আমাকে যদি কেউ ঠকায়, এটা আমাকে ইভেন্চুয়ালি আরো গ্রেটার রিটার্ন দেবে। কারণ আমি বলছি যে আমার জন্য একটা ডিজিট এখন, কারণ আমি লাইফস্টাইল খুব বেশি আপডেট করতেছি না, রাইট? লাইফস্টাইল আমার যা আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, এর বেশি দরকার নেই কারো। এর বেশি করলে এটা খারাপ হবে, আরো মানে ভালোর দিকে যাবে না। সো ছেলেমেয়েরাও খারাপ ভাবে বড় হবে, মানে খুব বেশি অ্যাবান্ডেন্ট সবকিছু থাকলে খারাপ ভাবে বড় হবে। সো আমি চাই যে একটা সে সাপ্লাই ডিমান্ডের ব্যাপারটাও বুঝুক, যে না সবকিছুই চাইলে পাওয়া যায় না। সো এখন ওইটার পরে আমার কাছে মনে হচ্ছে যে না, আরো বেশি ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, আরো বেশি ইনভেস্ট করে কোনো জায়গায় যদি কেউ ঠকায়, আমি চাইবো ঠকানো। কারণ মানুষের মাঝে মাঝে এমন হয় না যে তুমি নিজে করতে পারো না, তুমি তো বলতে পারো না তুমি আমার ঠকাও, তুমি তো প্লট করতে পারো না জিনিসটা, বাট জিনিসটা যদি ঠকায়, এটা তোমার অ্যাকচুয়ালি আরো বেশি দোয়া কবুল হওয়া, রাইট? তুমি অ্যাকচুয়ালি ফিউচার সিকিউর করলা, মানে পরের আমলটাও সিকিউর করলা। সো এইটার পরে আমি অ্যাকচুয়ালি এরপরে আমার মানুষের উপরে ট্রাস্ট, মানে এর আগে মাঝখানে যেটা ওই পিরিয়ডটাতে আমার মনে হচ্ছিল ট্রাস্ট করাটা কি তাহলে ভুল মানুষকে, কিন্তু এরপরে মনে হচ্ছে না ট্রাস্ট করবো আমি, মানে আমি ট্রাস্ট করবো, লস করলে আমি আরো জিতবো। লাস্ট যতগুলো কথা বলেন ভাই, ইট টেকস আ লট অফ গাটস টু স্পিক দিস অনলাইন। আপনি যে বইটা আছেন সেখান থেকে, থ্যাঙ্কস টু ইউ ভাই, উই ফিল প্রাউড অফ ইউ আর কি, যে আপনি এগুলো নিয়ে অনলাইনে কথা বলতে পারেন। হিউজ ভাইয়া, যেহেতু এই ধরনের কথাবার্তা আমরা বললাম, অলসো আপনাকে আমরা দেখি যে অ্যাগ্রো বিজনেসের সাথে আপনি বেশ উঠে বসা আছে, অপু ভাইয়ের সাথে, আমাদের বড় ভাই। ভাই, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সাকসেস থিং অফ ইউর লাইফ? আপনি কিভাবে সাকসেসকে ডেফিনেশন করেন along with that agro farm business? আমি আপনার পোস্ট পড়ছি ভাই যে আপনি লেটার অন যখন রিটায়ারমেন্টে যেতে চান, you want to do agro things. এটা খুবই রেলিভেন্ট কোশ্চেন, এবং খুবই এখন আমার মাইন্ডে যে চলে এক্স্যাক্টলি ওই টাইপের কোশ্চেন। মানে আমার এখন টার্গেট হইলো, মানে আমি যতটুকু কনজিউম করি ওই জিনিসটা যেন আমি প্রডিউস করতে পারি। মানে লাইক আমি খাবার কনজিউম করতেছি, এটা স্বাভাবিক, প্রত্যেকেরই লাগে, প্রতিদিনই লাগে। সো এইটা যদি আমার প্রডিউস করার ক্যাপাসিটি থাকে, অ্যাকচুয়ালি এটা আরেকটা লেভেল অফ কনফিডেন্স।
সো ওইটা আমি জাস্ট ওইখান থেকে লাভ করবো কতটুকু এটা না, বাট আমি জানি যে মানে আর কোনো জায়গা থেকে খাবার না হলে এখানে একটা খাবার তৈরি হলে আল্লাহ এটা আমার প্লেটে আসবে। সো এইটার থেকে আসলে এগ্রোটাতে যাওয়া। এখন আমার চিন্তা ভাবনা আগের চেয়ে অনেক ডিফারেন্ট। আগে হয়তো আমরা চিন্তা করতাম যে এইটার থেকে এটা করব, এখন আমার চিন্তা ভাবনা খুবই সিম্পল, এবং সিম্পলিসিটিটা এই কারণেই যে আমার কাছে মনে হয় যুগটাও ওইভাবেই আগাচ্ছে, শেপ হচ্ছে ওইভাবে। আমার কাছে কেন যেন মনে হয় এভরিথিং আবার রুটসটা ব্যাক করবে, মানে লাইক কি যে আবার সেই আগের মতন জিনিসপত্রগুলা আবার সেই জিনিসগুলো আসবে, মানে লাইক এগ্রিকালচারের ওয়েটেজ বা ফার্মারদের ওয়েটেজ অনেক বাড়বে। আমার কাছে মনে হয় যেটা যেমন জাপানের যে সিস্টেমটা আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু টু বি অনেস্ট আজকে আসার আগেও আমার ওয়াইফের সাথে একটা কথা বলছিলাম, জাপানে যে আমরা কিছু ল্যান্ড কিনবো, একটা বাড়ি করব, আমরা এখানে স্ট্রবেরি ফার্ম ফার্ম দিয়ে রাখবো, 4 মাস কাজ 5 মাস কাজ একসাথে করব, দেন হচ্ছে আমরা ঘোরাফেরা করবো। সো এইটাই তো সবচেয়ে ড্রিম লাইফ আমার কাছে যেটা মনে হয়, মানে এর চেয়ে বেশি ড্রিম লাইফ তো নাই। বাংলাদেশে এটা কেন করতে পারতেছি না, কারণ বাংলাদেশে হয়তো ওই সোশ্যাল সিকিউরিটিটা নাই যে আমি আমার মেয়েকে নিয়ে ওখানে থাকবো বা একটা গ্রামের জায়গায় যে করবো। আমার কাছে ওই সিকিউরিটিটা টাফ লাগতেছে, বাট বাইরের কান্ট্রিতে এটা আছে। দ্বিতীয়ত আরেকটা প্লাস পয়েন্ট কি, জাপানে কিন্তু তোমার বায়ার হচ্ছে গভর্নমেন্ট। তুমি একটা জিনিস প্রডিউস করছো, ওরা দামটাকে ঠিক রাখার জন্য তোমার থেকে বেশি দামে কিনবে। কেন? তুমি যদি তোমার থেকে যদি সে কম দামে কিনে, তুমি একজন ফার্মার, তোমার থেকে কম দামে সে কিনছে, তুমি হয়তো ফার্মিং ছেড়ে অন্য কিছু করা শুরু করবে। গভর্নমেন্ট চাই তুমি ফার্মিং এ থাকবে, কারণ ফার্মিং এগ্রিকালচার ওরা এই পরিমাণের গুরুত্ব দেয়। ওরা কিন্তু বাইরে থেকে জিনিস আনে খুবই কম। ওরা চায় যে আজকে, মানে ওদের এই কনসেপ্টটা ভালো, আজকে যদি একটা সুতা আনা লাগে বাইরে থেকে, কালকে সুতাটা আমার দেশে হবে। আমিও এটা পার্সোনাল লেভেলে চিন্তা করতে চাই এখন থেকে। হ্যাঁ, হয়তো ইন্ডাস্ট্রি দিয়ে অনেক কিছু করা সম্ভব না, বাট যেগুলো অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম, ফুডটা আমার লাগবে, হয়তো আমার থাকার জায়গাটা লাগবে, এই জিনিসগুলো যেন আমার মধ্যেই থাকে। এটার জন্য যেন আমার বাইরে থেকে কোনো কিছু কনজিউম না করতে, মানে পার্সোনাল লেভেলে এক্সপোর্ট ইম্পোর্টটা আমি চিন্তা করতেছি এখন। মানে আমি একটা কান্ট্রি যদি হই, সো আমি কোন জিনিসটা ইম্পোর্ট করতেছি, কোন জিনিসটা এক্সপোর্ট করতেছি, আমি অ্যাজ মিনিমাম অ্যাজ থিং আমি চাইবো ইম্পোর্ট করতে। ওয়েল ভাই, আপনার অনেক টাইম খেয়ে ফেললাম অলরেডি, হার জ্বালাবো না, বাট নেক্সটে ভাই আবারও হুট করে এরকম ইনভিটেশন দিব, আসতে হবে ভাই। অবশ্যই অবশ্যই। আমাদের স্টুডেন্টদের জন্য ভাই ওয়ান লাস্ট অ্যাডভাইস যেটা আপনি দিতে চান। আচ্ছা, তো আমি বলবো যে বিজনেস সেন্ট্রিক চিন্তা ভাবনা করা কিছু জিনিস, মানে আমি এমপ্লয়মেন্টটাকে সামনের ওয়ার্ল্ডে সাস্টেনেবল মনে করি না। মানে এটা মেবি জাস্ট মি, বাট এমপ্লয়মেন্ট অবশ্যই থাকবে, মানে চাকরি কনসেপ্টটা তো ডেফিনেটলি থাকবে, এবং অনেক ক্ষেত্রে উঠার ফার্স্ট স্টেপটাও চাকরি। বাট হাতের কাছে যা আছে বা চারপাশে যা আছে, কোন একটা জিনিসকে ম্যাটেরিয়ালাইজ করা বা সেল করতে পারা, এই ক্যাপাসিটিগুলা গ্রো করা। এটা আমি এডুকেশনের বাইরে বললাম। এডুকেশন তো স্বাভাবিক, স্টুডেন্ট হিসেবে ফুল টাইম রোলই তার পড়া, এটা জেনারেল গাইডলাইনটা আমি আর দিব না। সো জেনারেল গাইডলাইন সবার জন্যই আছে, বাট বিসাইড দ্যাট 20% টাইম অ্যাটলিস্ট থিঙ্ক করা যে আমি কি কোন জিনিসটা বিজনেস করতে পারি, বা কোন জিনিসটা আমি বানাইতে পারি বা বিক্রি করতে পারি। আর বানানোর ক্ষেত্রে গ্রাউন্ড ব্রেকিং জিনিসপত্র বানায় বিজনেস করব, প্রথম বিজনেসে আমি ইলন মাস্ক হয়ে যাব, ওই লেভেলে চিন্তা না করে খুবই ছোট্ট একটা জিনিস, মানে ছোট্ট একটা পার্ট সাপ্লাই দেওয়ার ও যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে থাকার জন্য, এতগুলো টাইম দিয়েছেন। এর আগেও এটা স্ক্রিনেই বলতেছে, এর আগে ভাই আপনি আমাদেরকে অনেক বড় একটা গাইডলাইন প্রেস দিয়েছেন। হিউজ থ্যাঙ্কস টু ইউ ভাই, and also thank you so much for watching. যদি পডকাস্ট ভালো লেগে থাকে অফকোর্স লাইক করবেন and do share it. আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা পডকাস্টে।